আমার সাথে ডিসকাশন করতে পারো, কথা বলতে পারো। তো তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড জিনিসপত্র যেরকম হবে সেগুলো সম্পর্কে আমরা যেমন কথা বলবো, এছাড়াও আমরা কিছু কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাশন করব, কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাশন করব। আগে আমরা আপাতত থিওরির রেসপেক্টে এগোবো, যেখানে থিওরি নিয়ে আমরা বেশি কথা বলবো। আর আমার ভয়েসটা ক্লিয়ার যদি কারোর কাছে না যায় তাহলে আমি সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ যদি ভয়েসটা ক্লিয়ার কারোর কাছে না যায় তো আমাকে একবার জাস্ট ইনফর্ম করবে, তাহলে আমরা আমি সেক্ষেত্রে সেরকমভাবে স্টেপ নেব যদি ইন্টারনেট ইস্যু হয় বা কোনো টেকনিক্যাল সমস্যা হয়। বুঝতেই পারছো আমরা ভার্চুয়াল মোডে আছি, সো দেয়ার আর সাম ভেরি মেনি অবস্টেকল, দেয়ার আর মেনি অবস্টেকল দ্যাট উই হ্যাভ টু কভার, অ্যান্ড দ্যাটস ওয়াই হতে পারে কখনো ঠিক কখনো ভুল, এগুলো হতে পারে। তো সেই রেসপেক্টে আমাকে একবার ইনফর্ম করবে, তাহলেই হবে। আচ্ছা, তো সাবজেক্টের নাম হলো অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সাবজেক্ট কোডের নাম হলো BS105। ওকে, এবং একটা কথা বলি স্যার। বলো বলো। অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর কেমিস্ট্রি কি আলাদা, মানে জাস্ট দুটো কি আলাদা আলাদা না দেখো, করতে হবে? হ্যাঁ আচ্ছা, তোমাদের কি সবার এখানে অনেকেরই 11-12 ছিল নাকি অনেকেই ক্লাস 10 থেকে এসছো একেবারে? 11-12 ছিল না, ক্লাস 10 থেকেই আসছি। ক্লাস 10 থেকে আসছো। আচ্ছা, তারপরে ক্লাস 10 থেকে আসছো মানে তোমরা এখনো কেমিস্ট্রি বলতে গেলে প্রায় ফ্র্যাকশন অফ অ্যামাউন্ট পড়েছো, মানে বলতে গেলে পড়োইনি, কিছু জিনিসপত্র পড়েছো, কিছু জিনিসই সামান্যই পড়েছো প্রায় বলতে গেলে, তেমন পড়োনি কিছু। কারণ কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্সের যে পিওর ভার্সনটা সেটা স্টার্টই হয় ক্লাস 11 থেকে। হ্যাঁ, ক্লাস 11 থেকে যত জিনিসপত্র স্টার্ট হয়। তো সেই রেসপেক্টে তোমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর কেমিস্ট্রির মধ্যে খুব একটা ডিফারেন্স বুঝতে পারবে না, কারণ তোমরা যেহেতু জিনিসপত্রগুলো 11-12 কভার করোনি। বাট হ্যাঁ, যদি আমি কোয়েশ্চেনের অ্যান্সারে যাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর কেমিস্ট্রির মধ্যে খানিকটা তো ডিফারেন্স থাকবে, বিকজ কেমিস্ট্রিতে আমরা থিওরিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল দুটো জিনিস নিয়ে ম্যাক্সিমাম ডিসকাস করি। এবার যেহেতু এটা একটা অ্যাপ্লাইড সাবজেক্ট, যার একটা মার্কেটে একটা একটা স্ট্রেট লাইনে অ্যাপ্লিকেশন আছে, তো সেই কারণে এর বিভিন্ন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড পার্ট থাকে। তো থিওরির দিক থেকে আমরা বেশি ফোকাস না হয়ে আমরা অ্যাপ্লিকেশনের দিক থেকে যখন বেশি ফোকাস হব ওই থিওরিগুলোর রেসপেক্টে, সেটাকে আমরা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা অ্যাপ্লাইড পোর্শনে ধরবো। যেখানে আমরা থিওরি রেসপেক্টে বেশি ভাবনা চিন্তা করব, যে এটা থিওরি, এর রেসপেক্টে কি কি জিনিসপত্র আসছে বা কে আবিষ্কার করেছিল এক্সেট্রা এক্সেট্রা, এগুলো নিয়ে যখন ডিসকাস করব তখন সেটা প্র্যাকটিক্যালি কেমিস্ট্রির বলতে বোঝাবে। কিন্তু অ্যাপ্লাইডে আমরা মোর কনসার্ন অ্যাবাউট দি প্র্যাকটিক্যাল, মানে এর মার্কেটে এর ওরিয়েন্টেশন কি আছে, কিভাবে এগুলোকে অ্যাপ্লাই করা যেতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তাও তোমাদের যারা 11-12 পড়েছো তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্স বুঝতে পারবে, যারা ক্লাস 10 থেকে এসছো খুব একটা ডিফারেন্স এখানে থাকবে না, বিকজ অ্যাপ্লাইড আর এই মুহূর্তে তোমরা অতটা ডিফারেন্স বুঝতে পারবে না। তো যাই হোক, তোমাদের যে সাবজেক্ট কোড সেটা BS105, মানে এটা বেসিক সায়েন্স কোর্স, মানে ফার্স্ট ইয়ারে নর্মালি বেসিক সায়েন্সই কোর্স হয়, সেকেন্ড ইয়ার থেকে তারপরে আস্তে আস্তে স্ট্রিমের কোর্সগুলো স্টার্ট হয়, যেটা তোমাদের যার 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 যেটা স্ট্রিম আছে। তো শুরু করা যাক। আচ্ছা, তার আগে এটা করার আগে আমি একটু সিলেবাস নিয়ে একটু কথা বলতে চাই। ওকে, বিকজ এটা আমাদের আজকে ফার্স্ট ক্লাস, তো ফার্স্ট ক্লাসে আমরা একটু সিলেবাস ওরিয়েন্টেড কথাবার্তা বলি, মানে কি কি চ্যাপ্টার আমাদের কাছে আছে, কি কি জিনিস পড়তে হবে। আমি আশা করব তোমাদের সবার কাছে সিলেবাস আছে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা গ্রুপে সেন্ড করে দেবো, অসুবিধার কোনো কারণ নেই। আর আরেকটা কথা, সিলেবাস নেই, আচ্ছা ঠিক আছে, সিলেবাস না থাকলে আমরা সেটা গ্রুপে সেন্ড করে দেবো, অসুবিধার কোনো কারণ নেই। আরেকটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে, যারা এখনো রেজিস্ট্রেশন করোনি তারা রেজিস্ট্রেশন করে নিও, আর করে একবার ডেভিড স্যারকে ইনফর্ম করে নিও, স্যার তোমাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলে নেবে। ওকে, আর স্যারের সাথে একবার ইন্ডিভিজুয়ালি কথা বলে নেবে। ওকে, স্যারের সাথে একবার করতে সময় কলেজে যেতে হবে তো? না 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 স্যার, এটা তো রেজিস্ট্রেশন, এটা তো কলেজের পড়া না, এটা তো তুমি প্রাইভেট টিউশন নিচ্ছ একটা ইনস্টিটিউশনের রেসপেক্ট, সো ইট ডাজন্ট ম্যাটার। বলো বলো। ডেভিড স্যার যে লিংকটা দিয়েছিলেন সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইয়ে আছে, কিন্তু ফার্স্ট ইয়ারের কোনো কোর্সের ইয়ে নেই। সেখানে ক্লাস চুজ করতে হচ্ছে ডেমো ক্লাস, আর মেকানিক্যাল সেকেন্ড ইয়ার থেকে আছে, সেকেন্ড ইয়ার ডিপ্লোমা থেকে। ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোনো কোর্স দেখতে পাচ্ছি না সেখানে। তোমরা ফার্স্ট ইয়ারেই আছো তো? তোমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তো এবছর? হ্যাঁ ব্যাস, তাহলে ঠিক আছে, অসুবিধার কারণ নেই, সেটা স্যারের সাথে কথা বলে নেবে পরে। আমি সিলেবাসটা এই মুহূর্তে শেয়ার করছি, হ্যাঁ স্যারের সাথে কথা বলে নেবে সেই ব্যাপারে। আমি সিলেবাসটা জাস্ট একবার স্ক্রিন শেয়ার করছি।
ওকে, হ্যাঁ, সো দিস ইজ দ্য সিলেবাস। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রির সিলেবাস, সাবজেক্ট কোড সবকিছু লেখা আছে। এটা যদি না পাও সেক্ষেত্রে আমি তোমাদের সেন্ড করে দেবো, অসুবিধার কোনো কারণ নেই। ওকে, সো এখানে দেখো সাবজেক্ট কোড সম্পর্কে লেখা আছে BS 105, সাবজেক্ট নেম ইজ অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কোর্স অবজেক্টিভ সম্পর্কে কিছু কথা লেখা আছে। কি লেখা আছে? কিছু জ্ঞানের কথা এখানে দেওয়া আছে, যেগুলো পড়ে নেবে তোমরা, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট জিনিস নয়। যেটা ইম্পর্টেন্ট যেখান থেকে স্টার্ট হবে সেটা হচ্ছে এটা, ইনস্ট্রাকশন অন সেট কোয়েশ্চেন সেটিং, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যেখানে এখানে কিরকম কোয়েশ্চেন পেপার সেট হবে, কত ধরনের কোয়েশ্চেন থাকবে, তোমাদের কত যে কটা ইউনিট আছে সেই ইউনিটের রেসপেক্টে কতগুলো গ্রুপ ডিভিশন হবে। এখানে লেখা আছে যে 3টে গ্রুপের ডিভিশন হবে, গ্রুপ এ, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি। সেই কোন ইউনিটে গ্রুপের কোয়েশ্চেন থাকবে, কোন ইউনিটে গ্রুপ বির কোয়েশ্চেন থাকবে, এগুলো এখানে লেখা আছে। 20 কোয়েশ্চেন লেখা আছে অবজেক্টিভ টাইপ, মানে 1 লাইনার কোয়েশ্চেন্স, আর 5 কোয়েশ্চেন যেগুলো নর্মালি 8 মার্কস করে ক্যারি করবে, সেটাও প্রত্যেকটা গ্রুপে থাকবে, যেখানে 5টা কোয়েশ্চেন অ্যাটলিস্ট একটা স্টুডেন্টকে করতে হবে টু গেট দেয়ার পাস মার্ক। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট এক্সাম ওরিয়েন্টেড কথাবার্তা, যে কিরকম এক্সামে কি প্যাটার্নে কোয়েশ্চেন আসে। এবার যদি আমি কথা বলি অ্যাবাউট দিস কোর্স কন্টেন্ট, মানে কোর্স কন্টেন্ট নিয়ে যদি কথা বলা হয়, তাহলে এখানে আমাদের কাছে ইউনিট যে কটা আছে সেই ইউনিটের সংখ্যা হলো 5টা ইউনিট আমাদের কাছে আছে। তো 5টা ইউনিটের রেসপেক্টে প্রথম ইউনিটে আমাদের আছে অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড সলিউশন। ওকে, এটা আমাদের ইউনিট 1, যেটা থেকে আজকে আমরা স্টার্ট করব। আমি ইনডেপথ যাচ্ছি না, কেন যাচ্ছি না, কারণ এটা টাইমের রেসপেক্টে সমস্যা হবে। আমরা তো এগুলো নিয়ে ডিসকাস করবোই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা চ্যাপ্টারে সিলেবাস ওরিয়েন্টেড জিনিসই আমরা এগোবো। তো সেক্ষেত্রে আমি ইনডেপথে যাচ্ছি না যে কোথায় কি আছে অ্যান্ড অল, আমি জাস্ট হেডিং নিয়ে ডিসকাস করছি, কারণ আমরা প্রত্যেকটা জায়গার ডিটেলস নিয়ে এখানে ডিসকাশন করব। তো অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড সলিউশন 3টে পার্টে এটা ডিভাইডেড, 3টে পার্টকে একসঙ্গে কোল্যাব করা হয়েছে, যেটা হচ্ছে ইউনিট 1। অ্যাটমিক স্ট্রাকচারে তোমরা জানো খানিকটা, যারা ক্লাস 10 থেকে খানিকটা পড়ে এসছো, তো অ্যাটম, নিউক্লিয়াস, ইলেকট্রন, সেই সম্পর্কিত জিনিস নিয়ে কথা বলবো, বাট একটু অ্যাডভান্স লেভেলের, মানে যেখানে তোমাদের ক্লাস 10-এর অ্যাটমিক স্ট্রাকচার স্টার্ট হয়েছিল, যারা একটু পরমাণুর গঠন পড়েছিলে, ওকে, সেই পরমাণুর গঠন যেখানে স্টার্ট হয়েছিল সেখান থেকেই এটা শুরু হবে। তাই ক্লাস 11-এর কিছু জিনিস আমরা এখানে দেখবো, সেটা নিয়ে আমরা কথা বলবো। আর কেমিক্যাল বন্ডিংও তাই, রাসায়নিক বন্ধন যারা ক্লাস 10-এ যেটুকু পড়েছিলে, যেটুকু পড়া হয়েছিল ক্লাস 10-এ, ঠিক তারপরে যেটুকু হওয়া উচিত, যেটুকু হয় ক্লাস 11-এ যেটুকু পড়ায় সেটুকু আছে। আর লাস্টে একদম সলিউশনের কিছু জিনিসপত্র আছে, আইডিয়া অফ সলিউট, সলভেন্ট, সলিউশন, এগুলো নিয়ে কিছু কথা এখানে বলা আছে। ইউনিট 2 এ আমরা ডিসকাস করবো অ্যাবাউট দ্য প্রপার্টি কল ওয়াটার। ওয়াটার নিয়ে ডিসকাস করবো আমরা। ওয়াটারে বিভিন্ন জিনিস, হার্ড ওয়াটার, সফট ওয়াটার, জানো তোমরা ওই খরো জল, মৃদু জল, খানিকটা তোমরা পড়ে এসছো, তাদের কি করে খরো জলকে মৃদু জলে কনভার্ট করতে হয়, এরকম বিভিন্ন কনভার্সন এখানে আমরা দেখবো, বিভিন্ন প্রসেস নিয়ে আমরা এখানে কথা বলবো, যার অ্যাপ্লাইড পোর্শন মার্কেটের প্রচুর। ওকে, এর একটা অ্যাপ্লিকেশন যেটা মার্কেটে প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করা হয়, বিকজ এখনকার দিনে ওয়াটার পলিউশনের কারণে আমাদের ওয়াটারে বিভিন্ন কন্টামিনেশন লেভেল, মানে বিভিন্ন আয়ন্স ওয়াটারে ঢুকে গেছে, যে কারণে ফুড পয়জনিং বগেরা বিভিন্ন জিনিসপত্র যেটা জল থেকে হতে পারে। তো সেটাকে কি করে পিউরিফাই করা যায়, কি টেকনিক্স ইউজ করা হয়, প্রসেস কি কি ইউজ করা হয়, তো অ্যাপ্লাইড কেমিস্ট্রির এটা একটা হিউজ পোর্শন, যেটা আমরা এখানে কথা বলবো। তো চ্যাপ্টার নাম্বার 2 হচ্ছে ওয়াটার। চ্যাপ্টার নাম্বার 3-তে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলা হবে। প্র্যাকটিক্যালি এই চ্যাপ্টারটার নাম হলো গিয়ে মেটালার্জি, যেখানে একটা ওর থেকে কি করে আমি একটা মেটালকে এক্সট্রাক্ট করতে পারবো। ওর মানে বুঝতে পারছো তো, আকরিক, আকরিক নিয়ে কথা বলা হচ্ছে। আকরিক থেকে কি করে মেটালটাকে বার করবো, তার জন্য আমরা যেটা করি সেটার নাম হলো মেটালার্জি বলে একটা চ্যাপ্টার পড়ানো হয়। তো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ তোমরা পরবর্তীকালে যে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় যাবে, বিশেষ করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদের থাকে, মেকানিক্যাল যাদের থাকে, সিভিল যাদের থাকে, তাদের ক্ষেত্রে ইটস আ ভেরি কমন থিং যে একটা ওর নিয়ে যখন কথা বলা হচ্ছে সেখানে কত পার্সেন্ট আয়রন আছে, কত পার্সেন্ট কপার আছে, কত পার্সেন্ট অ্যালুমিনিয়াম আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া প্লে করে, এবং সেগুলোকে কি করে এক্সট্রাক্ট করা হয় সেই আকরিক থেকে, সেগুলো ইম্পর্টেন্ট। সো সেটা এখানে পড়ানো হবে। এই পোর্শনটার নাম আমরা নর্মালি বলে থাকি মেটালার্জি। ওকে, আর পলিমার বলে আরেকটা পোর্শন এখানে আছে, যেটা
অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট, বিকজ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালে পলিমার হলো একটা অ্যাপ্লাইড কেমিস্ট্রির পোর্শন। আমরা কেমিক্যাল রিয়াকশন নিয়ে যখন কথা বলি, সেই কেমিক্যাল রিয়াকশনের রেসপেক্টে যখন পলিমার তৈরি করি, ইট ইজ অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যার অ্যাপ্লিকেশন কতটা বেশি সেটা আমার মনে হয় না আলাদা করে আমার বলতে লাগবে, বিকজ আমরা যেখানে এই মুহূর্তে তুমি বসে আছো তার আশেপাশে ডান দিকে বা দিকে ওপরে নিচে এভরি টাইম এভরি সারাউন্ডেড পোর্শন ইজ কভার্ড বাই পলিমার্স। ওকে, সো ইট হ্যাজ আ হিউজ অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লাইড কেমিস্ট্রির একটা পার্ট। এটা ইউনিট 3 সম্পর্কে আমি কথা বললাম। ইউনিট 4 এ আমরা কথা বলবো কেমিস্ট্রি অফ ফুয়েলস অ্যান্ড লুব্রিকেন্টস। আমার কথা বলার মধ্যে যদি কারণ মনে হয় যে স্যার এইটার একবার ক্লিয়ার করে বলুন, তাহলে কিন্তু আমরা সেই ব্যাপারে ডিসকাস করতে পারি। কিন্তু তোমরা যদি না বলো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। তো তোমাদের যদি মনে হয় কোনো কোয়ারিজ যে স্যার এই জায়গাটা একবার ক্লিয়ার করুন আর একবার রিপিট করুন, সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো। আচ্ছা, তো ইউনিট 4 এ আছে কেমিস্ট্রি অফ ফুয়েলস অ্যান্ড লুব্রিকেন্টস। এখানে ওই ফুয়েল মানে নর্মালি জানো পেট্রোল, ডিজেল অ্যান্ড অল, দিস আর দ্য পার্ট অফ দ্য ফুয়েলস, যেখানে বিভিন্ন আমাদের রিনিউয়েবল এনার্জির রিসোর্স যেগুলোকে বলা হয়, নন রিনিউয়েবল এনার্জির রিসোর্স যেগুলোকে বলা হয়, তো সেগুলো সম্পর্কে আমরা তাদের বিভিন্ন কেমিক্যাল প্রপার্টি, বিভিন্ন ফ্যাক্টরস, বিভিন্ন প্যারামিটার্স আমরা এখানে ডিসকাস করব, যেটাই হচ্ছে কেমিস্ট্রি অন ফুয়েলস অ্যান্ড লুব্রিকেন্টস। এটাও পুরোপুরি একটা অ্যাপ্লাইড কেমিস্ট্রির পার্ট। ওকে, পুরোপুরি অ্যাপ্লাইড কেমিস্ট্রির পার্ট, যেখানে ফার্স্ট পার্টে কেমিস্ট্রি অফ দ্য ফুয়েলস পড়ানো হয়, সেকেন্ড পার্টে পড়ানো হয় অ্যাবাউট লুব্রিকেন্টস, যেগুলো মার্কেটে ইউজ করা হয়, পিচ্ছিল কারক পদার্থ যেটাকে বাংলায় বলে। ওকে, যেটা ফ্রিকশনে তৈরি হওয়া হিটকে, ফ্রিকশনে মানে ঘর্ষণে তৈরি হওয়া হিটকে অনেকটা নিউট্রালাইজ করে। ওকে, তো সেটা হচ্ছে লুব্রিকেন্ট সম্পর্কে এখানে বলা হয়েছে। আর লাস্ট চ্যাপ্টার যেটা সম্পর্কে আমাদের দেওয়া আছে সেটা হলো ইলেকট্রোকেমিস্ট্রি। ওকে, ইলেকট্রোকেমিস্ট্রি এটাও অ্যাপ্লাইড কেমিস্ট্রির একটা পোর্শন। প্রথমে আমরা কিছু জেনারেল জিনিস নিয়ে কথা বলবো, যেমন তোমরা পড়েছো জারণ, বিজারণ, এগুলো মানে অক্সিডেশন, রিডাকশন, রেডক্স রিয়াকশন, এগুলো নিয়ে তোমরা পড়েছো আগে। তো এগুলোকে কি করে অ্যাপ্লাইড ফিল্ডে আমরা ইউজ করি সেটারই বক্তব্য আমরা এখানে দেবো অ্যাবাউট ইলেকট্রোকেমিস্ট্রি। যেমন একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল হলো সেল, প্রাইমারি সেল, সেকেন্ডারি সেল, মানে যেগুলোকে আমরা ব্যাটারি বলে জানি, সেগুলো সম্পর্কে কি করে ব্যাটারির কি কি কেমিস্ট্রিটা কি, তার পেছনে কিরকম সাইন্টিফিক্যালি কি করে সেটাকে ইউজ করা হয়, এগুলো সম্পর্কে একটা কথা বলবো। যেমন আরেকটা প্রসেস আছে যার নাম হলো ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোলাইটিক রিফাইনিং, এগুলো খুব ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। ওকে, ইলেকট্রোপ্লেটিং হলো সেই রকম প্রসেস, পড়বে পরবর্তীকালে আমরা পড়াবো, যে যেখানে আমরা একটা মেটাল যদি নিই, সেই মেটালের মধ্যে যদি আরেকটা মেটালে প্রলেপ মানে কভার তার মধ্যে যদি দিই, সেটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রো রিফাইনিং মানে একটা ইমপিওর মেটালকে পিওর মেটালে কনভার্ট করা। তার পেছনে যে সাইন্টিফিক রিজনটা আছে সেটাই আমরা এখানে দেখবো, তাই এটা আমাদের হলো অ্যাপ্লাইড কেমিস্ট্রির পার্ট। তাছাড়া আমাদের কাছে যে জিনিসটা আছে সেই জিনিসটার নাম হলো কোরেশন। কোরেশন যেটা জানো তোমরা, কোরেশন মানে হলো মরচে পড়া, মরচে পড়া অ্যাজ অ্যান এক্সাম্পল, যেটাও একটা ইলেকট্রোকেমিস্ট্রি পোর্শনের মধ্যে পড়ছে, এবং কোরেশন কি করে প্রিভেন্ট করা যায় সেগুলো সম্পর্কে এখানে কথা বলা আছে। তো এই হচ্ছে গোটা ডিপ্লোমার এই মুহূর্তে সিলেবাস। এখানে কিছু বুক সাজেস্ট করা আছে, আমি জাস্ট নিচে দেখাচ্ছি। হ্যাঁ, কিছু রেফারেন্স বুক এখানে সাজেস্ট করা আছে। তোমরা যদি চাও তাহলে আমি কিছু বুকের পিডিএফ, মানে এখানে যে কটা বুক আছে সেই বুকের পিডিএফ আমি তোমাদেরকে সেন্ড করতে পারি গ্রুপে। ওকে, সব বই তো কেনার দরকার নেই, কারণ সব বই কিনে অনেক টাকার ব্যাপার, বিকজ এই কিছু কিছু বই আছে, যেমন ধরো আচ্ছা প্রথম বইটা, এইটা নিয়ে যদি আমি কথা বলি, প্রথম বইটা এটা তোমরা যদি কোনো ভাই বোন দাদা দিদি যারা 11-12 সিবিএসসি বা অথবা সিবিএসসি তে পড়েছে, ভাই বোন দাদা দিদি যাই হোক কেউ যদি থাকে যারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করেছে, তাদের এই এনসিইআরটি বলে একটা বই থাকে যেটা খুবই কমন, এটা তোমরাও জেনে থাকবে অনেকে এর মধ্যে। 9-10-এও এটা থাকে, 11-12-এ এটা থাকে। তো 11-12-এর যে কেমিস্ট্রি টেক্সট বুকটা ওটা খুবই ছোট, খুবই বড় বই না, ছোট একদম সরু পাতলা পাতলা দুটো ভলিউমের বই আছে।
খুব বড় বড় ইনফরমেশন ওর মধ্যে দেওয়া আছে, যার বেসিসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হয়, ওই বইটাকে ফলো করে বিভিন্ন এক্সাম হয়। তো সিবিএসসি যে কোনো ছেলে মেয়ে আগে তোমাদের সিনিয়র বা জুনিয়র যাই হোক না কেন যারা আছে তাদের থেকে এই বইটা নিতে পারো। এটা ফ্রি অফ কস্টেই পাবে, অথবা যদি কারোর না থাকে সেক্ষেত্রে আমি বলবো যে কলেজ স্ট্রিটে যদি যাওয়া হয় তাহলে এনসিআরটি ইজ আ ভেরি কমন থিং, যেটা সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়। যদি ফার্স্ট হ্যান্ড কেনার ইচ্ছা থাকে ফার্স্ট হ্যান্ডও পাওয়া যায়, একদম ইজিলি অ্যাভেলেবল, যে কোনো দোকানে ভালো ডিসকাউন্টে পেয়ে যাবে তোমরা, তো কিনে নিতে পারো। কলেজ স্ট্রিটে যে কোনো দোকানে, কলেজ স্ট্রিটে যে কোনো দোকানে তুমি যাবে, বলবে এনসিআরটির 11-12 দিন। সেকেন্ড হ্যান্ড যদি কারোর কেনারে হয় তাহলে সেকেন্ড হ্যান্ড কিনবে, যদি ফার্স্ট হ্যান্ড কেনার হয় ফার্স্ট হ্যান্ড কিনবে। খুব একটা বেশি দাম নয় বইগুলোর, দুটো মানে 11-12 মিলিয়ে মেবি ইট উইল অ্যারাউন্ড 1000 এর নিচে হয়ে যাবে, 1000 এর বেশি লাগবে না। আর এইখানে বাকি যে বইগুলো আছে আমি বলবো যে সেকেন্ড হ্যান্ড এটা ফলো করো, ফার্স্ট হ্যান্ড কিনো না, কারণ বাকি বইগুলোতে ওর থেকে বেশি ইনফরমেশন আছে, কারণ এটা 11-12 এর সিলেবাস ওরিয়েন্টেড, তো তাই সেই কারণে তারা 11-12 এর সিলেবাসই ফলো করবে, তোমাদের সিলেবাস ফলো করবে না। ওকে, তো ইটস বেটার এই বইগুলো না কেনাই ভালো ফার্স্ট হ্যান্ড, যদি কারোর থেকে পাও তাহলে সেটা বেটার হয় আমার মনে হয়। ঠিক আছে, তো এরপরে যে বইগুলো আছে তার মধ্যে এই বইটায় কিছু চ্যাপ্টারের জিনিস আমি পিডিএফ পাঠাবো তোমাদের, সেগুলো ফলো আপ করা আছে। এটা এস চাঁদ পাবলিকেশনের বই, রাইটারের নাম লেখা আছে, এটা খুবই ভালো মানে বই, যদি দেখতে পাও। বইটার দাম আই থিঙ্ক হবে 400 to 500 এরকম কিছু একটা দাম হবে বইটার। হ্যাঁ, পিডিএফ যদি চাও আমার কাছে পিডিএফ আছে বইটার, পিডিএফ আমি দিতে পারি। তো এই বইটা দেখে কিছু কিছু চ্যাপ্টার, হ্যাঁ হ্যাঁ শেয়ার করে দেবো, হ্যাঁ শেয়ার করে দেবো, গোটা বইটা আমি শেয়ার করে দেবো। হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি পিডিএফ যে কটা আমার কাছে আছে, তোমাদের এখানে যে কটা বই আছে সেই রেসপেক্টে, এনসিআরটি পিডিএফ আমার কাছে নেই, বিকজ এনসিআরটি ইজ আ ভেরি কমন বুক, তাই এনসিআরটি তুমি হার্ড কপি এনসিআরটি পেয়ে যাবে যে কোনো কারোর কাছে, কিন্তু বাকি বইগুলো হার্ড কপি পাওয়াটা ডিফিকাল্ট, তোমাকে কলেজ স্ট্রিট বা যে কোনো জায়গায় গিয়ে তারপর কিনতে হবে। তো যাই হোক, এই বইটা এস চাঁদ পাবলিকেশনের বইটা যেটা আমার কাছে পিডিএফ আছে সেটা আমরা খানিকটা ফলো করব আমাদের এই গোটা কোর্স ওয়ার্কে। হ্যাঁ, কারণ কিছু কিছু চ্যাপ্টার আমি দেখলাম যেখানে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রির এই বইটি একদম কভার করা, মানে সিলেবাস ওরিয়েন্টেড পড়ানো, তোমাদের যা সিলেবাস আছে। দেখো এখানে একটাও বই তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড নয়, প্রথম কথা। এখানে অবশ্যই তোমাদের যেটা তোমাদের কাউন্সিল দিয়েছে এই পিডিএফটা, কিন্তু এগুলো একটাও তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড নয়, তাই সেই কারণে একটা বইয়ে তুমি যে গোটা সিলেবাস পেয়ে যাবে এটা একটু আনএক্সপেক্টেড জিনিস। তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড বই হয়তো পাবে, বাট এইগুলো সিলেবাস ওরিয়েন্টেড বই নয় একেবারে। তো কিছু কিছু জায়গা কিছু কিছু বইয়ে খুব ভালো দেওয়া আছে, বিকজ এমন নয় যে তোমাদের কাউন্সিলের যা সিলেবাস অন্য স্টেটের সিলেবাসের সঙ্গে ম্যাচ খাবে না, এমন হবে না। তো কাউন্সিলে কিছু সিলেবাস ওগুলোর সাথে ম্যাচ খাবে, তো কিছু কিছু জায়গা কিছু কিছু বইয়ে খুব ভালো দেওয়া আছে, সেগুলো আমি পড়ানোর সাথে সাথে তোমাদের বলে দেবো যে এই জায়গাটা এই বই থেকে ভালো করে পড়ে নেবে, এই বইয়ে ভালো দেওয়া আছে। আর এখানে যে কটা বই আছে তার মধ্যে প্রথম 4টে বই নিয়ে আমি কথা বললে, প্রথম 4টে বইয়ের নিয়েই আমাদের মোটামুটি চলে যাবে। তার মধ্যে বই নাম্বার 2 আর বই নাম্বার 4 এই দুটোর পিডিএফ আমার কাছে আছে, আর বই নাম্বার 1 এটা তোমাদের নিজেদের মতো করে একটু খুঁজে বার করবে, যদি না পাও সেক্ষেত্রে আমি পিডিএফ এটারও দিয়ে দেবো। এই দুটোর পিডিএফ আমার কাছে আছে, 2 নম্বর 4 নম্বর। যদি কোনো বইয়ের সিলেবাস ওরিয়েন্টেড না থাকে তাহলে আমাদের কাউন্সিল নিজস্ব কোনো বই নেই? কাউন্সিলের নিজস্ব বই আছে, কিন্তু কি বলতো, এই যে পাবলিশার্স গুলো দেখছো না, এগুলো এখানকার সব অল ইন্ডিয়া পাবলিশার্স এগুলো। হ্যাঁ, এস চাঁদ, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ইউনিভার্সিটি প্রেস ইন্ডিয়া, হ্যাঁ, লোকাল পাবলিশার্স এর বই তুমি পাবে। ওকে, সেগুলো লোকাল পাবলিশার্স এর বই যেগুলো তুমি লাইব্রেরিতে গেলে হয়তো পেতে পারো, এগুলো সব ন্যাশনাল লেভেলের বই। ওকে, এই জন্য তুমি গোটা সিলেবাস কভার করবে এমনটা এক্সপেক্ট না করাই ভালো, আমি যেটুকু দেখেছি সেই রেসপেক্টে। বাট হ্যাঁ, কিছু কিছু জায়গা একদম কমন আছে, আমি বলছি তো বারবার যে ওই জায়গাগুলো যখন আমি পড়াবো সেগুলো আমি বলে দেবো যে এই বইয়ে এই জায়গাটা ভালো করে পড়বে, ওই জায়গাটা পড়লেই হয়ে যাবে। ওকে, আর এখানে কিছু ওয়েবসাইট আছে, যদি মনে হয় দেখতে পারো, বিভিন্ন ওয়েবসাইটের এখানে সফটওয়্যার সোর্স ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, তোমাদের পিডিএফ এরই এগুলো। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার অ্যাবাউট দিস অ্যাপ্লাইড কেমিস্ট্রি পোর্শন। যাদের কাছে সিলেবাস নেই তারা এই সিলেবাসটা নিয়ে নিতে পারো, এটা গোটা ফার্স্ট ইয়ারের সিলেবাস। বা ডেভিড স্যারকেও বলতে পারো, ডেভিড স্যারের কাছেও সিলেবাসটা অ্যাভেলেবেল আছে, উনি দিয়ে দিতে পারবেন। তো আমরা শুরু করি। ওকে,
কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো, কোনো কোয়েশ্চেন যদি থাকে এই রিলেটেড যে স্যার এটার একবার বলুন বা এক্সেট্রা। হ্যাঁ বলো বলো। বলছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি কত মধ্যে পরীক্ষা হয়? সব সাবজেক্টেরই সেম পরীক্ষা হবে। দেখো সব সাবজেক্টেরই তোমাদের ফার্স্ট ইয়ার যেটা আছে সব সাবজেক্টেরই একটা করে থিওরি পেপার থাকে, একটা করে ল্যাব পেপার থাকে। হ্যাঁ ম্যাথামেটিক্স বাদে তো ফিজিক্সও পাবে, কেমিস্ট্রিও পাবে। তো থিওরি ল্যাব ওই বললাম 20খানা এমসিকিউ। কেমিস্ট্রির জন্য ল্যাব হবে প্লাস অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য ল্যাব হবে এক্সট্রা করে। হ্যাঁ ওটা আলাদা সিলেবাস, আমি সিলেবাসটা জাস্ট দেখালাম না তোমাদের, হয়তো ওর নিচেই ছিল যেটা আমি শেষ করলাম যেখানে। ওকে, ওর নিচেই লেখা ছিল যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব বলে। হ্যাঁ তো ল্যাব আর থিওরি মিলিয়ে মিশিয়ে থাকবে, দুটোই থাকবে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমিস্টারে বিশেষ করে। তো ওই তো 20টা এমসিকিউ ধরো অবজেক্টিভ, আর বাকি 5 into 8 দ্যাট ইজ 40। তো 40 + 20 অ্যারাউন্ড 60। ঠিক আছে, এইভাবে সিস্টেমাইজ হবে জিনিসটা। ওকে, আর বলো বলো। ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটা আছে ওটা কি 11 এ ডব্লিউবিসি বোর্ডের সিলেবাসের মতনই কি? না 11-এ WBCHSC সিলেবাস না, না একেবারে না। মানে কিছু জায়গা তুমি পাবে ওই যে যেটা ও স্টার্টিং এ একজন বলছিল আমাকে যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর কেমিস্ট্রির মধ্যে পার্থক্য কি। তো আমি ওই জন্য বললাম যে ক্লাস 11-12-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যা সিলেবাস সেই সিলেবাসে অ্যাপ্লাইড কেমিস্ট্রি পুরো নেই। ওকে, অ্যাপ্লাইড অবশ্যই আছে বাট অ্যাপ্লাইড কেমিস্ট্রি পুরো নেই, বিকজ সেখানে থিওরিটিক্যাল জিনিসপত্র আছে আবার অ্যাপ্লাইড জিনিসপত্র আছে, তো মিলিয়ে মিশে আছে। তোমাদের সিলেবাসটা অ্যাপ্লাইড ওরিয়েন্টেড ম্যাক্সিমামটা। ওকে, তো সেই কারণে এখানে নামই দিয়েছে এটা অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা শুধু কেমিস্ট্রি বলে কিছু লেখেনি, যেহেতু অ্যাপ্লাইড ওরিয়েন্টেড প্রায় সিলেবাসটা তাই। ওকে, তো একদম ম্যাচ খাবে এটা আমি বলবো না, একদম ম্যাচ খাবে এটা আমি বলবো না। কিছু জায়গা ম্যাচ খাবে, কিছু জায়গা ম্যাচ খাবে না, বাট হ্যাঁ আইডিয়াটা ওরকমই। থিওরি না জানলে তুমি প্র্যাকটিক্যাল করবে কি করে? তো থিওরিটা তোমায় জানতে হবে আগে, তার জন্য আইডিয়াটা 11-12 থেকেই নেওয়া এখানে। ওকে, আচ্ছা আর কোনো কোয়েশ্চেন কারণ? ভোকাশনালের বই মিলবে? ভোকেশনালের বই কলেজে, লাইব্রেরি তো তোমরা যাবে, কলেজ তো তোমরা যাবে, তো কলেজ থেকে তো লাইব্রেরি থেকে তোমাদের বই দেবে, সেখানে তোমরা তো পাবে। মানে যে সেমিস্টারে যার যেমন বই থাকে, মানে যে সেমিস্টারে যার যেমন সাবজেক্ট থাকে সেই ওরিয়েন্টেড তো সে বই পাবে কলেজ থেকে। কলেজ থেকে পাবে বা কলেজ রেকমেন্ড করে দেবে যে এই বইগুলো তোমায় কিনতে হবে, বা লাইব্রেরিতে তুমি সেখান থেকে অ্যাডপ্ট করতে পারো জিনিসগুলো। ওকে, যার যে কলেজ আছে সেই কলেজে গিয়ে একবার এই ব্যাপারটা নিয়ে কথা বলবে। আচ্ছা স্যার 20টা এমসিকিউ কিভাবে পাবো? ওটা তো প্রিভিয়াস ইয়ার দেখতে হবে। এমসিকিউ মানে আমি অবজেক্টিভ কোয়েশ্চেনের কথা বলছি, ওটা প্রিভিয়াস ইয়ার দেখতে হবে, বুঝলে? স্যার আমাদের স্যার গত যে মানে অ্যাপ্লাইন যে অফলাইন যে পরীক্ষা হয়েছিল স্যার ওটা কোন কোশ্চেন আছে স্যার প্যাটার্নটা দেখে দিতে একবার। অফলাইন, হ্যাঁ অফলাইন প্যাটার্ন থাকবে না কেন? স্যার অ্যাপ্লাইন যে অফলাইনে এক্সাম হয়েছিল করোনার আগে, সেগুলো কোশ্চেন পেপারগুলো আছে কি? করোনার আগে যেগুলো অফলাইন হয়েছে, হ্যাঁ ওয়েবসাইট দেখলে দেখা যেতে পারে, বাট আমি শিওর না, বিকজ আমি কোনোদিন সার্চ করিনি তেমন ভাবে, আমাকে দেখতে হবে একবার। আমি শিওর বলতে পারবো না, বাট হ্যাঁ হয়তো পাওয়া উচিত। বা প্রিভিয়াস ইয়ারে তুমি ওই আমার আই থিঙ্ক তোমাদের থাকে না, কি বলে ওগুলোকে, বলো, ভুলে গেলাম ওটার নাম, একটা বই যেটা থাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেখানে দেওয়া থাকে, স্পেসিফিক নাম আছে বইটা, সবাই কেনে মোটামুটি, যেমন বিটেকের জন্য কেনে, আমি বইটার নাম ভুলে যাচ্ছি, সব সাবজেক্ট মিলিয়ে থাকে বইটা। তো প্রত্যেক সেমিস্টারের জন্য ওই বইগুলো বেরোয় আর কি। না 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 ওরকম বই নয়, ওই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ওখানে দেওয়া থাকে সাবজেক্ট ওয়াইজ। আমি নেক্সট দিনকে আমি তোমাদের কনফার্ম করে বলবো। ওকে, কনফার্ম করে আমি নেক্সট দিনকে বলবো, বিকজ না না জয়েন্ট এন্ট্রান্সে বই না, জয়েন্ট এন্ট্রান্সে বই না হয় তোমাদের যে পরীক্ষা হয়, ওকে সেমিস্টার যে এক্সাম হয় সেই সেমিস্টার এক্সামের এগেনস্টে কিছু বই বেরোয়। ওকে, সেই সেমিস্টার এক্সামের রেসপেক্টে কিছু বই বেরোয়, ঠিক আছে, যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেখানে সলভ করা থাকে। হ্যাঁ হ্যাঁ আমি নেক্সট দিনকে বলবো, ওগুলো বাইরেই অফলাইন কিনতে হয়। হ্যাঁ বাইরেই ওগুলো অফলাইন কিনতে হয়, বাইরেই অফলাইন ওগুলো কিনতে পাওয়া যায় যে কোনো বইয়ের দোকানে। তো আমি বলে দেবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তো আপাতত আমরা সিলেবাস নিয়ে স্টার্ট করি। তো হ্যাঁ, আচ্ছা দেখো, তো আমরা এখানে ফার্স্ট ইউনিট যেটা নিয়ে শুরু করছি, আশা করছি সবাই স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ।
হ্যাঁ, ওকে। ফার্স্ট যে ইউনিটটা নিয়ে আমরা স্টার্ট করছি সেটা হলো অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড সলিউশন। ওকে, আমাদের কটা বাজে এখন? ইটস অ্যারাউন্ড 8:26, তার মানে আমাদের 1 ঘন্টা আছে হাতে, বিকজ অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টার বেশি আমরা ক্লাস নিতে পারবো না। তোমাদের কাছেও হেকটিক মনে হবে, আমাদের কাছেও হেকটিক মনে হবে, ঠিক আছে, বিকজ ভার্চুয়াল মোডে নর্মালি অতক্ষণ ক্লাস নেওয়া যায় না। তো আমরা চেষ্টা করবো যতটা টানা যায়। তো 1 ঘন্টা সময়ের মধ্যে আজকের টপিক আমরা যেগুলো নিয়েছি, যেটা আমি ভেবেছি ডিসকাস করব, রাদারফোর্ড মডেল, বোরস থিওরি, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এর মধ্যে তোমরা রাদারফোর্ড মডেল পড়েছো, ওকে, ক্লাস 10 থেকে যারা ডিপ্লোমা এসছো তারা রাদারফোর্ড মডেল সম্পর্কে খানিকটা জানো। তো তাও যারা জানো না তাদের নিয়ে আমি এখানে কথা বলবো, কি রাদারফোর্ড মডেল, সেখান থেকে বোর থিওরি, সেখান থেকে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, যতটা হালকা করে করা যায় আমি ততটা হালকা করে বলার চেষ্টা করছি। এই যে জায়গাগুলো যেগুলো নিয়ে আমরা ডিসকাস করব, জায়গাগুলো কিন্তু একটু টাফ, মানে একটু জিনিসগুলো বুঝতে হবে, না বুঝলে কিন্তু তুমি কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে পারবে না। ওকে, সো আমি বলবো সবাইকে যে জিনিসটা বুঝতে পারবে না, যে জায়গাটা বুঝতে পারবে না আমাকে স্টপ করবে, স্টপ করে একবার জিজ্ঞাসা করবে যে স্যার এই জায়গাটা আপনি আরেকবার রিপিট করুন। ওকে, আচ্ছা, ভয়েস আসছে না? ঠিক, ভয়েস কেটে কেটে যাচ্ছে, মেবি ইন্টারনেট ইস্যু হবে, ইন্টারনেট ইস্যু হবে, হ্যাঁ ইন্টারনেট ইস্যুই হবে, ছাড়া তো বাবা কিছু করার নেই। দাঁড়া, অ্যাকচুয়ালি স্যার আমাদের ক্লাসটা সকাল সকাল এই গেলে স্যার আমাদের সুবিধা হয়, 8টার পরে গেলে স্যার ইন্টারনেট কানেকশনটা খুব ভালো হয়ে যায়। আচ্ছা সকালে দিন নেওয়া যায়, সকালে, হ্যাঁ স্যার সকালের দিকে। আচ্ছা, তবে আমি ডেভিড স্যারের সাথে কথা বলতে হবে। অ্যাকচুয়ালি স্যার আমাদের 30 নভেম্বর আমাদের ক্লাস হবে, তো স্যার আমি ডেভিড স্যারের সাথে কথা বলে তারপরে জানাতে পারবো, না হলে আমি বলতে পারবো না এই মুহূর্তে, ঠিক আছে? আমি কথা বলে নিই, যদি মনে হয় মেজরিটি স্টুডেন্ট কি বলছে সকালে ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, এটা ঠিক বলেছো, সকালে থাকলে 15 নভেম্বর থেকে তো কলেজ স্টার্ট হবে। না স্যার 30 নভেম্বর স্যার নোটিশ দিয়েছে আজকে স্যার। 30 নভেম্বর কোন কলেজ স্টার্ট হয়ে গেছে, আর কত কলেজ নোটিশ দিয়ে স্টার্ট করবে। না 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 না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রোটোকল সেটা সব কলেজে মেনটেন করবে মোটামুটি, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেসপেক্টেড আসবে। স্যার আজকে আমাদের ওয়েবসাইটে স্যার নোটিশ দিয়েছে স্যার, আপনাদের গ্রুপে দেওয়া আছে স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কথা বলে তোমাদের জানাবো। ওকে, যদি মেজরিটি স্টুডেন্ট বলো যে হ্যাঁ স্যার সকালে 30 নভেম্বর অবধি আপনি ক্লাস নিন, সেক্ষেত্রে তোমরা ডেভিড স্যারের সাথে কথা বলে নেবে একবার যে ক্লাসটা সকালে হলে ভালো হয়, বা আমাকে বলতে পারো, আমি ডেভিড স্যারের সাথে কথা বলে দেন আমি তোমাদের বলতে পারবো, তার আগে নয়। ওকে, আচ্ছা, যেটা নিয়ে আমি বলছিলাম রাদারফোর্ড অ্যাটমিক মডেল। আচ্ছা, অ্যাটমিক স্ট্রাকচার এটা সম্পর্কে যদি আমাকে কেউ এক লাইনে বলো, মানে 1 লাইন বা 2 লাইন যেটুকু তোমরা জানো সেই রেসপেক্টে যদি কেউ আমাকে একটু বলো। এনিওয়ান, হোয়াট ইজ অ্যাটমিক স্ট্রাকচার, মানে কি জিনিস তুমি পড়েছো অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে? কোনো আইডিয়া আছে কারো? অ্যাটমিক স্ট্রাকচার বলতেই হবে এমন কোনো কথা নেই, বাট যদি জানো তাহলে বলতে পারো। ওকে, অণু পরমাণু গঠন নিয়ে স্যার। অণু পরমাণু, বাবা অ্যাটম তো পরমাণু, অণু তো নয়। একটা পরমাণু তার সম্পর্কে, তার বৃত্ত সম্পর্কে ধারণা, এবং তার ভেতরের বৃত্ত, তার বাইরের বৃত্ত, কতগুলো করে ইলেকট্রন এবং প্রোটন আছে তার গণনা। আচ্ছা, বাইরে কতগুলো ইলেকট্রন আছে, ভেতরে কতগুলো প্রোটন আছে, স্পেসিফিকলি কিছু বলতে পারে? প্রোটন, নিউট্রন, প্রোটন কি কি থাকে পরমাণুতে, একটা অ্যাটমে কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তার মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন কি একসাথে থাকে? না, ইলেকট্রনগুলো কক্ষপথে নিউট্রন, প্রোটন আর স্থিতিতে থাকে, আর কক্ষে ঘুরে ইলেকট্রনগুলো। কক্ষে ঘুরে ইলেকট্রনগুলো, আচ্ছা 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 আচ্ছা, কক্ষে ঘুরে ইলেকট্রন 4:2:2 সার্কেলে বাইরে দিয়ে ঘুরতে থাকে, এবং আচ্ছা প্রোটন ও নিউট্রনগুলো একসঙ্গে থেকে সমপরিমাণ থেকে ওগুলোকে নিউট্রাল করে রাখে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে 8টা করে ইলেকট্রন থাকে, তারপরে 8টা থাকবে, আচ্ছা 9টা পর্যন্ত থাকবে, ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে, তাই তো? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, তো তোমরা মোটামুটি অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে জানো, এর মাধ্যমে আমি বুঝতে পারলাম, দ্যাটস ভেরি গুড, শুনে ভালো লাগলো আমার। অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে তোমরা মোটামুটি একটা তোমাদের আইডিয়া আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে। আচ্ছা, তো আমি শুরু করছি রাদারফোর্ড অ্যাটমিক মডেল থেকে।
এটা সম্পর্কে কারোর কি কোনো আইডিয়া আছে, জানা আছে কারোর কোনো, বলতে পারবে কেউ কিছু? হ্যাঁ স্যার, সুরপাল। আচ্ছা, গোল্ড থেকে ও কি গামা রেসটা পাঠিয়েছিল, তাহলে কিছু গামা রেস গুলো ডেভিয়েট হয়ে গেল বা কিছু পাস হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এর থেকে বোঝা গেল ইলেকট্রনের মধ্যবর্তী অংশ পুরোপুরি নিরেট নয়। আচ্ছা, মধ্যবর্তী অংশ পুরোপুরি নিরেট নয়, হ্যাঁ, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। বলো, একটু বলো, আমি ভালো লাগছে শুনতে। নিরেট নয়, তাহলে কি নিরেট নয় থেকে কি বুঝলে তুমি? আচ্ছা, যে আলফা কণাগুলোকে পাস করানো হয়েছিল সেগুলো কিছু কিছু সোজা পথে চলে গেছে, আবার কিছু কিছু মাঝখানে ধাক্কা খেয়ে যে পথে গিয়েছিল সেই পথে উল্টো ফিরে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে আমার। আচ্ছা শোনো, তো অ্যাটমিক স্ট্রাকচার ইজ আ প্রসেস, যেখানে ওই ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা ফ্যামিলিতে কারুর ঠাকুরদা বা তার বাবা কিছু একটা কাজ করে গেছে। ধরো ওই যে এখনকার দিনে তোমরা দেখবে যে ওই বিভিন্ন কলকাতার আমরা দেখি যে হেরিটেজ দোকান যেগুলোকে বলা হয়, যেমন এই শোভাবাজারে, আমাদের শ্যামবাজারে পাঁচমাথার যে কষা মাংস অ্যানল, বিভিন্ন যে হেরিটেজ দোকানগুলো আছে কলকাতা, হ্যাঁ, গোলবাড়ির কষা মাংস, বিভিন্ন হেরিটেজ যে দোকানগুলো যেগুলো 100 বছর 150 বছর ধরে চলছে, হ্যাঁ। তো নর্মালি কেউ হয়তো এটা স্টার্ট করেছিল, কারুর দাদু কারুর ঠাকুরদা কেউ ওটা স্টার্ট করেছিল, সেটা রিপিটেডলি কি হচ্ছে না, সেটা রিপিটেডলি আস্তে আস্তে সময়ের সাথে সাথে বংশ বংশ সেটাকে তার ছেলে তার ছেলে তার ছেলে এরকম করতে করতে তারা ওটাকে নিচ্ছে, তার গ্র্যান্ডসানরা সেগুলো নিচ্ছে, নিয়ে সেটাকে অ্যাডাপ্ট করে সেখান থেকে তারা নতুন ভাবে কিছু করছে বা ওই ফেমটাকে বজায় রাখার চেষ্টা করছে, যেটা লাস্ট 100-150 বছর ধরে রয়েছে। তো ঘটনা হলো কেউ একটা জিনিস শুরু করেছিল একটা জায়গা থেকে, সেটাকে এবার রিপিট করে করে তারপরে তারপরে তারপরের জেনারেশন হতে হতে জিনিসটা চলছে, ইভেন এখনো প্রেজেন্ট অবধি সেই জিনিসটা চলছে। অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে ঠিক সেই রকম, সেই পুরনো হেরিটেজ দোকানের মতো। কিভাবে না স্যার, কেউ বলে গেছিল যে অ্যাটম বলে একটা জিনিস, প্রথমবার অ্যাটোমাস বলে একটা কথা, যেটা গ্রিক ওয়ার্ড, সেই সম্পর্কে একটা মানুষ বলে যায়। তারপরে সেটা নিয়ে আরেকটা মানুষ বলে, যার নাম হলো ডাল্টন, ডাল্টন অ্যাটমিক মডেল, ফার্স্ট এস্টাবলিশ অ্যাটমিক মডেল, যেখানে সে কিছু কথা বলে অ্যাটমিক মডেল সম্পর্কে, যে অ্যাটম এরম এরম হতে পারে, এই হতে পারে। তারপর আসে 18 সেঞ্চুরি 19 সেঞ্চুরিতে বিভিন্ন বড় বড় সায়েন্টিস্ট, জে থমসন, স্যাডউইক, ওকে, তারা ক্যাথোড রে বলে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে করে তারা নিউট্রন আবিষ্কার করে, ইলেকট্রন আবিষ্কার করে, প্রোটন আবিষ্কার করে, কিন্তু কেউ অ্যাটমের স্ট্রাকচারটাকে সঠিকভাবে এক্সপ্লেন করতে পারছিল না এতদিন পর্যন্ত। ওই বললাম যে কেউ একজন শুরু করেছিল, তারপর যেটা চলতে থাকছে কন্টিনিউয়াসলি, যে যার মতো করে নিজের মতো করে কন্ট্রিবিউট করছে, এখানেও তাই হচ্ছে। তো কন্ট্রিবিউট করতে করতে একজন সায়েন্টিস্ট যার নাম হলো জে থমসন, তিনি একটা মডেল দেন। মডেলটার নাম কি জানো তো? প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল, ইটস আ ভেরি এক্সক্লুসিভ মডেল। এই মডেলে প্রথমবার অ্যাটম সম্পর্কে কিছু কথা বলা হয়, ঠিক আছে। কিন্তু এই মডেলও একটা সমস্যা যেটা ছিল, জে থমসন অ্যাকচুয়ালি ইলেকট্রন আবিষ্কার করেন, হ্যাঁ, ইলেকট্রন যিনি আবিষ্কার করেন তার নাম হলো জে থমসন। তিনি ইলেকট্রন সম্পর্কে কথা বলেন, কিন্তু নিউক্লিয়াস সম্পর্কে তিনি কোনো কথা বলতে পারেন না। তার মডেলটা তোমরা উইকিপিডিয়াতে গেলে দেখতে পারবে যে প্লাম পুডিং মডেল কি জিনিস, ওকে। নিউক্লিয়াস সম্পর্কে তখন একটা কথা আসে না, বিকজ সেটাও ফেল হয়ে যায়। এর পরবর্তীকালে তার যে অবজারভেশন, তার উপর বেস করে আরেকজন সায়েন্টিস্ট যার নাম হলো রাদারফোর্ড, তিনি তার একটা অ্যাটমিক মডেল দেন। কিভাবে না, তিনি একটা এক্সপেরিমেন্ট করেন যার নাম হলো রাদারফোর্ডস আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। যারা বাংলা ভার্সন থেকে এসছো তাদের মনে হতে পারে ইংলিশ নিয়ে একটু, ওকে, কেউ স্ক্রিন শেয়ার করেছো? স্ক্রিন কেন শেয়ার করেছো? হ্যালো সুরজিৎ, হ্যালো সুরজিৎ, স্ক্রিন শেয়ার করেছো কেন? হ্যালো সুরজিৎ, হ্যালো সুরজিৎ, হ্যালো। সুরজিৎ মাইতি মিটিং থেকে লেফট করে গেছে। কিক করে দিন না স্যার। হ্যাঁ, জাস্ট এ হ্যাঁ স্যার, কিক করবেন ওকে। সুরজিৎ মাইতি মিটিং থেকেই নেই। এইসব ছেলে পেলেরা
জাস্ট এ মিনিট। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই? আচ্ছা, ওকে। সো সো হ্যাঁ, তিনি একটা এক্সপেরিমেন্ট করেন, যেটা বলছিলাম যে যারা বাংলা ভার্সন থেকে এসছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল তাদের ক্ষেত্রে একটু হতে পারে, বিকজ এখানে সমস্ত জিনিসই আমরা পোর্ট্রে করবো ইংলিশে, কারণ এটাই আমাদের কাছে কমিউনিকেশনের মেন ল্যাঙ্গুয়েজ। এবং তোমাদের বলবো, তোমরা যারা যারা বেঙ্গলি বোর্ড থেকে এসছো তারা যতটা সম্ভব হয় নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো ইংলিশের রেসপেক্টে, বিকজ এটা আমাদের কাছে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, তাই এটা আমাদের শিখতেই হবে, এই নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। ওকে, আচ্ছা। তো এই এক্সপেরিমেন্টটার নাম হলো রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। যেরকম ভাবে একজন বললো আমাকে যে স্যার এরকম এরকম ব্যাপার, তো এক্সপেরিমেন্টে কি হয়েছিল, ঘটনাটা হয়েছিল একটা আলফা পার্টিকেলের রিসোর্স নেওয়া হয়েছিল, একটা রেডিও অ্যাক্টিভ বডি নেওয়া হয়েছিল, সেই রেডিও অ্যাক্টিভ বডি থেকে আলফা পার্টিকেল বেরছিল। এবার আলফা পার্টিকেল কি স্যার? না, আলফা পার্টিকেল হচ্ছে বাই পজিটিভ হিলিয়াম আয়ন। বাই পজিটিভ মানে হলো হিলিয়াম 2+। ওকে, বাই পজিটিভ হিলিয়াম আয়নের সোর্স হচ্ছে আলফা পার্টিকেল, আর কিছুই না। এবার কি ঘটনা ঘটলো না, তিনি এখানে গোল্ড একটা ফয়েল নিয়েছিলেন, মানে গোল্ড বা প্ল্যাটিনাম হোয়াট এভার ইট ইজ, একটা গোল্ড ফয়েল নিয়েছিলেন, বুঝলে? তো গোল্ডের একটা ফয়েল নিয়ে তিনি আলফা পার্টিকেলে এই যে সোর্সটাকে তিনি পাঠিয়েছেন। পাঠানোর পর এইখানে না একটা জিঙ্ক সালফাইডের পর্দা ছিল, বুঝলে? জিঙ্ক সালফাইডের, এই জিঙ্ক সালফাইডের যে পর্দাটা, এই পর্দাটা কেমন জানো তো, এই ফটোগ্রাফিক প্লেটের মতো। এই যে রে গুলো এখান থেকে যাচ্ছে, এই রে গুলো গিয়ে যেগুলো কোনোভাবে ডিফ্র্যাক্টেড হচ্ছে না, সেগুলো গিয়ে এখানে স্পট তৈরি করছে, বিভিন্ন রেস বিভিন্ন জায়গায় এখন স্পট তৈরি করছে। যে আলফা রেগুলো এখান থেকে বেরোচ্ছে, এই গোল্ড ফয়েলকে ক্রস করে, মানে ওভারকাম করে, এটাকে পেনিট্রেট করে, ভেদ করে, সেখানে কিছু এই জিঙ্ক সালফাইডের পর্দায় কিছু স্পট তৈরি করছে। খুব ভালো কথা, এরকম স্পট তো খুব ভালো দেখতে পাচ্ছে সবাই, এবং যে এক্সপেরিমেন্ট করছে সে বলছে হ্যাঁ এরকম স্পট তো দেখা যাচ্ছে, কিন্তু স্পটে কিছু অবজারভেশন আছে। কি অবজারভেশন আছে না, অবজারভেশন ফার্স্ট যে অবজারভেশনটা, যে এই যে গোল্ড ফয়েলটা যেটা নেওয়া হচ্ছে, এই গোল্ড ফয়েলে কিছু রেজ একদম স্ট্রেট যাচ্ছে, যেমন ছিল তেমন যাচ্ছে, কিছু রেজ খানিকটা ডিফ্র্যাক্টেড হচ্ছে, দেখতে পাচ্ছ যেমন এটা খানিকটা ডিফ্র্যাক্টেড হচ্ছে। কিছু রেজ আবার কি হচ্ছে, পুরো 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। এটা খুব একটা ইন্টারেস্টিং অবজারভেশন, যে কিছু সেন্টার থেকে, মাঝখান থেকে যে রে যাচ্ছে, এখানে কোনো সিগন্যাল দেখা যাচ্ছে না, এই জায়গাটায় কোনো সিগন্যাল নেই। কেন সিগন্যাল নেই? কারণ এই জায়গাটায় রেস গুলো 180 ডিগ্রি অ্যাপ্রোচে পুরো রিভার্ট, মানে তাদের পথ ঘুরিয়ে ফেলছে। এবার এটা কেন হচ্ছে, অবজারভেশনটা কি? এটা গেল এক্সপেরিমেন্টের অবজারভেশন। এবার মানুষকে যেটা করতে হয়, বা আমাদের যেটা সাধারণ জীবনে করতে হয়, সেটা হলো অ্যানালাইসিস, যে কেন হলো, কি এর উপায় হতে পারে, সেটা আমাদের করতে হয়, সেটার নাম হলো অ্যানালাইসিস। তো সে অ্যানালাইসিস করার সময় রাদারফোর্ড কি দেখলো না, অ্যানালাইসিস করার সময় রাদারফোর্ড যেটা দেখলো সেটা হচ্ছে এই 180 ডিগ্রি যে আলফা পার্টিকেলটা পুরো ঘুরে গেছিল, তার রিজনটা কি, কেন ঘটলো, আর এটা কিছু খানিকগুলো কিছুটা রিফ্র্যাক্টেড হচ্ছিল, আবার কিছুটা না সোজা চলে যাচ্ছিল, আবার কিছু রেজ এরকম এরকম বেঁকেও যাচ্ছিল। এই সমস্ত জিনিসকে অ্যানালাইজ করার জন্য তিনি বললেন, কিছু অবজারভেশন দিলেন। সেই অবজারভেশন গুলো হচ্ছে খানিকটা এইরকম, 3টে পয়েন্ট এখানে লেখা আছে, 1 2 3 করে, ঠিক আছে? সেই পয়েন্টের প্রথমে তিনি বললেন যে পজিটিভলি চার্জ পার্টিকেল, মোস্ট অফ দি মাস অফ অ্যান অ্যাটম ওয়াজ কনসেন্ট্রেট ইন অ্যান এক্সট্রিমলি স্মল ভলিউম। হি কল দিস রিজিয়ন অফ দি অ্যাটম অ্যাজ আ নিউক্লিয়াস। আমি একবার রিপিট করি, বলছে মাঝখানে একটা পজিটিভলি চার্জ পার্টিকেল তো স্যার আছে। কি করে বুঝলাম স্যার পজিটিভলি চার্জ পার্টিকেল আছে? কারণ স্যার আমি বললাম যে হিলিয়াম ইজ আ বাই পজিটিভ আয়ন, আলফা পার্টিকেল হচ্ছে বাই পজিটিভ হিলিয়াম আয়ন। তাহলে সেক্ষেত্রে এই আলফা পার্টিকেলের চার্জ কি হওয়া উচিত? অবশ্যই প্লাস। তাহলে এর চার্জ যদি প্লাস হয়, তাহলে সেক্ষেত্রে এ কার দ্বারা রিপাল্ড হবে, মানে বিকর্ষণ কাকে করবে? রিপেলড হবে, অবশ্যই প্লাস চার্জ দিয়ে। মাইনাস চার্জ দিয়ে তো রিপেল হবে না, মাইনাস চার্জ দিয়ে অ্যাট্রাক্টেড হবে। তো স্যার যদি প্লাস চার্জ দিয়ে রিপেলড হয়, তার মানে এখানে কিছু না কিছু একটা প্লাস চার্জ তো এখানে বর্তমান আছে, যেটা একদম অ্যাটমের মাঝখানে আছে। কারণ এর পাশ দিয়ে যারা যাচ্ছে তারা না খানিকটা বিকর্ষিত হয়ে এরম চলে যাচ্ছে, কেউ আবার এইরকম চলে যাচ্ছে, কেউ তো আবার পুরো ঘুরেই যাচ্ছে। তার মানে মাঝখানে একটা পজিটিভলি চার্জ কিছু একটা আছে, এটা বললেন।
দ্বিতীয় বললেন যে most of the mass of an atom was concentrated in an extremely small volume, মানে কি ম্যাক্সিমাম মাস একটা স্মল ভলিউমের মধ্যে কনসেন্ট্রেট আছে, মানে সীমাবদ্ধ আছে, ওর মধ্যে আছে। তিনি এটার নাম দিলেন, বললেন এটা নিউক্লিয়াস। ওকে, তো কিভাবে নিউক্লিয়াস, কেন, কি করে বুঝলাম যে স্যার এখানে ম্যাক্সিমাম মাস এখানে বর্তমান আছে? পজিটিভ চার্জ তো স্যার বুঝতে পারলাম যে হ্যাঁ প্লাস চার্জ তো রিপেল করছে, ম্যাক্সিমাম মাস কনসেন্ট্রেট আছে, এটা কি করে বুঝবো? না, এটা বোঝার উপায় হলো যে স্যার তুমি ধরো জাস্ট লাইক দ্য প্যাটার্ন, কি তুমি ধরো সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছো, ধরো এরকম মর্নিং ওয়াক করতে গেছো স্টেশনে, তোমাদের সামনে যে স্টেশন আছে সেই স্টেশনে তুমি গেছো মর্নিং ওয়াক করতে। স্টেশনে মর্নিং ওয়াক অনেকেই করতে যায়, তোমরা দেখবে, বা বিকেলবেলা অনেকে হাঁটতে দৌড়াতে যায়, বিশেষ করে আমরা আমাদের এদিকে 4 নম্বর প্ল্যাটফর্মটা ফাঁকা থাকে, তো নর্মালি অনেকেই যায় ওখানে, ঠিক আছে? তো কেন যায়, কারণ কি হয় জানো তো, যদি তুমি প্ল্যাটফর্মে এরকম তুমি জাস্ট ওয়াকের জন্য যাও, তাহলে সেক্ষেত্রে তুমি একটা এস্টিমেট করতে পারো যে আমি স্টেশনটা কতবার এলাম আর গেলাম, এই পার থেকে ওই পার কতবার এলাম আর গেলাম, এরকম একটা মর্নিং ওয়াক তুমি ধরো করতে গেছো। এবার এই মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় তুমি দেখছো কি, তুমি যাচ্ছ, তোমার সামনে একটা তোমার থেকে ভলিউম বেশি, মানে কি উঁচু লম্বা চওড়া, তোমার থেকে আরো মোটা সোটা একটা বড় লোক তোমার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, ঠিক আছে? সে বললো যে কি, বলছে যে তুমি, সে বললো যে আর তুমি এইখান দিয়ে যেতে পারবে না, তুমি এই পরে যেতে পারবে না, আমি যেখানে দাঁড়িয়ে আছি তুমি ঘুরে বাড়ি চলে যাও, বা তুমি অন্যদিকে যাও। তুমি বললে যে হ্যাঁ এ তো আমার থেকে উঁচু লম্বা চওড়া, আমি এর সাথে মারামারি কি করে করবো বা লড়াই কি করে করবো, কারণ এ তো আমাকে একটা ঘুষি মারবে, আমি পড়ে যাবো। তো সেক্ষেত্রে কি হলো, তুমি বলে না না ঠিক আছে, ঝামেলা করে লাভ নেই, তো আমি বাড়ি চলে যাই। তার মানে তুমি যাচ্ছিলে তুমি ঘুরে গেলে। কেন ঘুরে গেলে? কারণ তুমি দেখছো তোমার থেকে বেশি ভলিউমের একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে। তার মানে এই যে স্টেটমেন্টটা আমরা এখানে করলাম, বললাম কি, বললাম যে স্যার যে অ্যাটম, মোস্ট অফ দ্য মাস অফ অ্যান অ্যাটম কনসেন্ট্রেট, মানে কি এই নিউক্লিয়াসে কি আছে, ম্যাক্সিমাম মাস বর্তমান আছে। তাই মাস বর্তমান, যার ভ্যালু এই হিলিয়ামের থেকে অনেক বেশি, আলফা পার্টিকেলের থেকে অনেক বেশি, তাই তার কারণে কি হচ্ছে, সে 180 ডিগ্রি পুরো ঘুরে যাচ্ছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম দুটো জিনিস। প্রথম জিনিস যেটা এখানে লেখা ছিল যে পজিটিভলি চার্জড হবে মাঝখানে যে আছে, বিকজ রিপালশন করছে। আর দ্বিতীয় কি স্যার, দ্বিতীয় হচ্ছে মাস অফ দ্য অ্যাটম, যেটা কনসেন্ট্রেট আছে, মানে এক জায়গায় সীমাবদ্ধ আছে। এটা একটা ফার্স্ট অবজারভেশন যেটা এখান থেকে দেখা গেল। তার মানে প্রথমবার কেউ একটা নতুন টার্ম বললো, যে টার্মটার নাম হলো নিউক্লিয়াস। ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং টার্ম, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, কারণ এইবার প্রথমবার কেউ একটা এস্টাবলিশ করলো নিউক্লিয়াস সম্পর্কে কথা। দ্বিতীয় স্টেটমেন্টে কি বলেছে? দ্বিতীয় স্টেটমেন্টে বলেছে যে রাদারফোর্ড মডেল প্রপোজ করা হয়েছিল, যেখানে নেগেটিভলি চার্জ ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে, যেটা তোমরা অনেকেই বললে আমাকে। এবার এটা কোয়েশ্চেন এখানে মাথায় আসতে পারে যে স্যার যদি নেগেটিভলি চার্জ ইলেকট্রন এখানে চারিদিকে ঘোরে, তাহলে এদের দ্বারা কেন আলফা পার্টিকেলটা রিপেলড বা কোনো ভাবে এফেক্টেড হচ্ছে না? কেন কোনোভাবে তো এফেক্টেড হচ্ছে না ইলেকট্রন দ্বারা, কেন? কারণ স্যার ইলেকট্রনের মাস খুব ছোট, ইট ইজ আ টাইনি পার্টিকেল, খুবই ছোট, সবগুলোই টাইনি পার্টিকেল, কোনোটাই তুমি খালি চোখে দেখতে পারবে না, কিন্তু এটা আরো ছোট, খুব স্মল অ্যামাউন্ট অফ মাসের মলিকিউল, সরি খুব স্মল অ্যামাউন্ট অফ মাসের পার্টিকেল। তো সেখানে তুমি কি এক্সপেক্ট করছো যে এটা হিলিয়াম, যার এত সাইজ এত মাস, সে ইলেকট্রন দ্বারা রিপেলড হবে? কখনোই নয়। সে বলল যে তোমাকে আমি তোয়াক্কাই করি না, এই কারণে তুমি কি দেখছো, দেখো এইখান দিয়ে যেগুলো গেছে একদম সিধা বেরিয়ে চলে গেছে। কিন্তু এর মাধ্যমে তো এটা আমরা বলতে পারি না যে স্যার এখানে ইলেকট্রন নেই, অবশ্যই আছে, এবং তিনি সেটা বললেনও যে নেগেটিভলি চার্জ ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে আছে। এবং কিভাবে ঘুরছে, বলছে এই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারিদিকে হাই স্পিডে একটা সার্কুলার পাথে ঘুরছে। এবং এই সার্কুলার পাথগুলোকে কি বলে, যেটাকে অনেকে বললে তোমরা বৃত্তাকার পথ, সেটাকে কি বলে, অরবিটস। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এর নাম হলো কি বলছি আমরা, অরবিটস। আর আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ইলেকট্রন নেগেটিভলি চার্জ, নিউক্লিয়াস পজিটিভলি চার্জ। তাহলে স্যার এদের মধ্যে কি থাকবে, এদের মধ্যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা সম্পর্কে তোমরা হয়তো খুব একটা জানো না। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন মানে হলো দুটো চার্জ পার্টিকেলকে তুমি যদি একটা ডিস্টেন্সে রাখো, তাদের মধ্যে যে ফোর্স অ্যাপ্লাই হবে, সেই ফোর্স তাদের চার্জ
এবং তাদের মধ্যে রেডিয়াসের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শন হবে। ওকে, আমি এখানে আর নিয়ে কথা বলছি না। যে ফোর্সটা তাদের মধ্যে কাজ করবে সেই ফোর্সটা তাদের চার্জ, মানে Q1 Q2 হলো চার্জ, আর আর হলো তাদের মধ্যে ডিস্টেন্স, এই স্কোয়ারের সঙ্গে প্রপোর্শন হবে। আর নিয়ে আমি এখানে কথা বলছি না, বিকজ আর বিভিন্ন অরবিটের ক্ষেত্রে ডিফারেন্ট। আমি এখানে কথা বলছি প্লাস মাইনাস নিয়ে, মানে আমি এখানে কথা বলছি নিউক্লিয়াস, যেটা এখানে তোমাদের লেখা আছে এই যে নিউক্লিয়াস, আর আমি কথা বলছি এই সার্কুলার অরবিটে ঘোরা ইলেকট্রনগুলো নিয়ে। আমার মাউসের পয়েন্টারটা আশা করি দেখতে পাচ্ছ, সার্কুলার অরবিটে ঘোরা ইলেকট্রনগুলো নিয়ে। ওকে, এদের মধ্যে কি আছে স্যার? এদের মধ্যে আছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা পৃথিবীতে যে কোনো বস্তুর মধ্যে, যে কোনো প্লাস মাইনাস হোক, প্লাস মাইনাসেই হয়, মাইনাস মাইনাস প্লাস প্লাসে হয় না। কেন বলো তো? মাইনাস মাইনাস প্লাস প্লাসে না রিপালশন হয়, অ্যাট্রাকশন হয় না, রিপালশন হয়, বিকর্ষণ যেটাকে আমরা বলে থাকি। প্লাস মাইনাসের মধ্যে অ্যাট্রাকশন হয়। কিভাবে হয় স্যার? এই যে F = Q1 Q2 বাই R স্কোয়ার। বুঝতে পারছো তো নাকি তোমরা? তো এইটা তাদেরকে আটকে রেখেছে, তাদেরকে আটকে রেখেছে। ওই যেমন হয় আমরা এক বাড়িতে অনেকজন মিলে আছি, অবশ্যই এক বাড়িতে বাবা মার সাথে থাকা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বড় হলে আরো বেশি ইম্পর্টেন্ট জিনিস এটা। কিন্তু আমাদের মধ্যে তো একটা স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স আছে, সেই কারণেই আমরা এক বাড়িতে এক জায়গার মধ্যে অনেকগুলো মানুষ বর্তমান। না থাকলে কেউ থাকতো না, তুমি অচেনা মানুষের সঙ্গে থাকবে না। এদেরও তাই, এক জায়গায় তুমি যখন রাখছো কাউকে, সেটা নিউক্লিয়াস হোক সেটা ইলেকট্রন হোক, তাহলে তোমাকে তো তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন দেখাতেই হবে, একটা আকর্ষণ বল দেখাতেই হবে। কি আকর্ষণ বল আছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তো এই যে ফয়েল এক্সপেরিমেন্ট, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, যেটা সম্পর্কে এখানে এই প্রসেসটা সম্পর্কে এখানে লেখা আছে, এই জায়গাটায় ভালো করে পড়বে, দেখতে পাবে। এই এক্সপেরিমেন্ট থেকে তিনি এই অবজারভেশন গুলো পান, যে অবজারভেশন গুলো আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু এক্সপ্লেন করলাম। এটারই নাম হলো রাদারফোর্ড অ্যাটমিক মডেল। ওকে, কে বুঝতে পারলেন আমাকে একটু বলো এই তিনটে অবজারভেশন যিনি বললেন, কারণ এরপর কিন্তু আমি নেক্সট মডেলে যাব, বোর থিওরিতে। তাই বুঝতে না পারলে, হ্যাঁ বলো বলো, অবশ্যই কোয়েশ্চেন থাকলে তো অবশ্যই বলবে, বলো। আমরা এই অরবিট আর স্যার অরবিট কিভাবে সংজ্ঞাটা করব? বাবা এখনো অরবাইটালে আমি আসিনি বাবা, অরবাইটাল ইজ আ 3D কনসেপ্ট, আমি এখনো 2D কনসেপ্টে আছি। হ্যাঁ, এখনো 3D কনসেপ্টে আমি যাইনি। আর এই যে ইলেকট্রন গুলো স্যার ওই নিউক্লিয়াসের কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যায় না? এই যে বললাম একটা স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স তাদের মধ্যে বর্তমান আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। দেখো দুটো জিনিস কাজ করে এখানে, ঠিক আছে? একটা ইনার, একটা আউটার। তুমি যখন প্লাসের চারিদিকে ধরো ইলেকট্রনটা এভাবে ঘুরছে, ইনার ফোর্সটা কি স্যার? ইনার ফোর্সটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। সেটাকে ব্যালেন্স কে করছে? তোমরা পড়েছো মনে হয় এটা, অভিকেন্দ্রিক বল বলে, mv²/r। ওকে, ওই যে দুটো বল আছে, একটা অপকেন্দ্রিক আর অভিকেন্দ্রিক বল। ভেরি গুড। mv²/r যার ম্যাগনিটিউড, এই দুটোকে ব্যালেন্স করে আছে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর একটা হলো mv²/r, যে রেসপেক্টে ইলেকট্রনটা সার্কুলার অরবিটে কন্টিনিউয়াসলি ঘুরছে। যে মুহূর্তে একটা বাঁধন খুলে যাবে, ইলেকট্রন পুরো ট্যানজেন্ট হয়ে বেরিয়ে চলে যাবে। ট্যানজেন্ট মানে বোঝো? স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর পুরো বেরিয়ে চলে যাবে। এটা নর্মালি আমরা দেখতে পাই যখন একটা ইট নেবে, ইটটাকে দড়ি দিয়ে বাঁধবে, বেঁধে তারপর হাতের মধ্যে ঘোরাবে এরকম ইটটাকে। তুমি দেখবে যদি কোনোভাবে এই যে ফোর্সে, যে ফোর্সে তুমি ঘোরাচ্ছ, এই যে একটা ইকুইলিব্রিয়াম একটা ফোর্স আছে ওখানে, যেটা এখানেও রয়েছে ভেতরে আর বাইরের মধ্যে, একটা ডিসব্যালেন্স হলেই দড়ির গিটটা একটু আলগা হয়ে গেলেই ওই ইটটা কি হবে, একদম স্পর্শক বরাবর বেরিয়ে চলে যাবে। এখানেও তাই গল্প, সেম ব্যাপার, শুধু এখানে অ্যাট্রাকশন ফোর্সটা আলাদা, যেটা একটা নিয়ে আমরা ডিসকাস করলাম, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা এদেরকে একসঙ্গে রেখেছে। ওকে, ইকুইলিব্রিয়াম মিন কি সাম্যাবস্থা? সাম্যাবস্থা, ভেরি গুড। ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা। যার ইংলিশ টার্ম নিয়ে একটু সমস্যা হবে আমাকে বলবে যে স্যার এই টার্মটা মানে কি, এটা আমি এক্সপ্লেন করবো। এখানে লজ্জার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলছি, বিকজ আমরা নর্মালি কি হয়, আমরা পড়াতে বা নর্মাল ইংলিশ ভার্সন আমাদের হয়ে যাচ্ছে, তোমাদেরও হয়ে যাবে। তোমরা যখন 3 বছর পর বেরোবে বিটেক ডিপ্লোমা পড়ে, এরপর বিটেক বগেরা যখন পরে পড়বে, তোমাদেরও ইংলিশ ইজ আ কমন ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, ঠিক আছে? এখন এই মুহূর্তে হবে না, আস্তে আস্তে ওটা হয়ে যাবে সময়ের সাথে সাথে। আমিও ওয়েস্ট বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট, ওকে? তো এমন নয় যে
আমি ইংলিশ বাংলায় লিখি না, লিখি, বাট ইংলিশটা আমার কাছে এই মুহূর্তে প্রায়ার হয়ে গেছে করতে করতে। যার কাছে মনে হবে যে স্যার এটা একবার আপনি বলুন যেটা বললেন, তো আমরা কথা বলবো, অসুবিধার কোনো কারণ নেই। আচ্ছা, এটা গেল রাদারফোর্ড অ্যাটমিক মডেল। দিস ইজ আ ফার্স্ট এস্টাবলিশ মডেল, যেটা প্রথমবার কেউ বললো যে অ্যাটমটাকে তুমি একটা স্টেবিলিটি দিলে, সবাই খুব খুশি হলো, বললো যে হ্যাঁ এই তো কেউ একজন বলেছে। ওই যে বললাম যে 100 বছরের দোকান দাদু শুরু করেছিল, এবার তার ছেলে চলতে থাকছে। এবার কেউ কারুর আমলে হলো এরকম যে সেল প্রচুর বেড়ে গেল, হেভি ফেম পেয়ে গেল, তো হলো, তার মানে সে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করেছিল, নতুন কিছু আবিষ্কার করেছে, এও তাই বললো, হ্যাঁ লোকে বললো আচ্ছা ঠিক আছে এবার একটা দারুণ জিনিস পাওয়া গেল, বিকজ বহুদিন ধরে বহু মানুষ এর পেছনে লেগে আছে অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে। আর এই কথাগুলো যেগুলো আমরা এই মুহূর্তে বলছি, এগুলো কিন্তু সব ওই 19th সেঞ্চুরি, সরি 20th সেঞ্চুরি স্টার্টিং এ, মানে কি ওই ধরো কিছু 1890 এরকম, কিছু 1910, কিছু 1908, এইরকম সময়ের মধ্যে চলছে জিনিসটা, মানে বুঝতে পারছো 100 বছরের আগের ব্যাপার এগুলো। হ্যাঁ আচ্ছা, তো ঘটনা হচ্ছে যে স্যার যেমন রাদারফোর্ড 1890, ওকে 1890, এবার ঘটনা হচ্ছে যে আমাদের এই মডেলটা এলো, সবাই বললো খুব ভালো কথা, কিন্তু পরবর্তীকালে কি হলো জানো তো, এই মডেলটার না কিছু লিমিটেশনস আছে, যেটা অবশ্যই হয়ে থাকে, একটা মানুষ তার সারা জীবনে সবকিছু করে যেতে পারে না, এবং করে যেতে পারে না বলেই সায়েন্স এরকম ভাবে এগোয়, প্রথম দিনই কেউ বড়লোক হয়ে যায় না, আস্তে 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 হয়, এখানেও তাই ডেভেলপমেন্টটা আস্তে আস্তে হয়েছে। কি লিমিটেশন আছে স্যার? লিমিটেশন আছে, লিমিটেশনে প্রথম লিমিটেশন হলো, আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট দুটো নিয়ে কথা বলবো। কেন বলবো? কারণ এরপর যেটা আমরা বোর থিওরি পড়বো, সেখানে লিমিটেশনটা না বুঝতে পারলে বোর থিওরিতে আমরা যেতে পারবো না। কি স্যার লিমিটেশন? লিমিটেশনে মানুষ বলল যে স্যার আপনি ইলেকট্রনটাকে যে ঘোরাচ্ছেন একটা নিউক্লিয়াসের চারিদিকে, খুব ভালো কথা, কিন্তু ইলেকট্রনটা তো কন্টিনিউয়াসলি ঘুরছে। তুমি এরকম ভাবে ভাবো যে তুমি একটা মাঠে মর্নিং ওয়াক করতে গেছো, ঠিক আছে, তোমাকে একটা শর্ত দেওয়া হয়েছে। কি শর্ত? তোমাকে বলা হয়েছে যে স্যার তুমি কিন্তু যতক্ষণ মর্নিং ওয়াক করবে তুমি কিন্তু থামবে না, তুমি দৌড়াতে থাকবে, ঠিক আছে। তোমার মনে হতে পারে যে এটা স্যার আবার কি বলছে, এটা তো পাগলের কথা, এরকম সবসময় কি দৌড়ানো যায় নাকি? তোমাকে বলছে সারাক্ষণ দৌড়াবে, যতক্ষণ মাঠে থাকবে, একটুও দাঁড়াবে না, এটা তো সম্ভব না একটা মানুষের পক্ষে। এখানেও ইলেকট্রনটাকে না ঠিক তাই বলা হচ্ছে, বলছে ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে। এবার তোমাকেও যদি শর্ত দেওয়া হয় কন্টিনিউয়াসলি ঘোরার, তাহলে তুমি একটু চালাকি করবে। কি চালাকি করবে? তুমি বলবে স্যার আমি প্রথমে বড় যে পরিসীমাটা সেটা নিলাম মাঠের, এরপর আমাকে যদি থামতে বলেনি তাই আমি ছোট পরিসীমা নেব এবার এখান থেকে, কারণ আমাকে তো থামতে বারণ করেছে, তারপর আমি আরো ছোট নেব, তারপর আমি আরো ছোট নেব, নিয়ে 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 তারপরে সেন্টারে চলে আসবো, একটা সময় তো সেন্টারে আসবোই। যদি তুমি পরিসীমা ছোট করতে থাকো মাঠটা আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে, তাহলে একটা সময় তো সেন্টারে এসে ধাক্কা খাবে। সবাই বললো হ্যাঁ সঠিক কথা, এটা তো হওয়া উচিত ছিল, কারণ ইলেকট্রন তো কন্টিনিউয়াসলি তো ঘুরছে, ইটস কন্টিনিউয়াসলি রিভলভিং, and when it is continuously revolving এ তো এনার্জিও কন্টিনিউয়াসলি ছাড়বে, এনার্জি রিলিজ করবে কন্টিনিউয়াসলি। খারাপ ব্যাপার। তাহলে কি হবে স্যার, যদি কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করে মানে রিলিজ করে, তাহলে স্যার ইলেকট্রনটা ঘুরতে 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 কি হবে, নিউক্লিয়াসে এসে মারবে। এর ফলে কি হবে, দ্য স্ট্রাকচার অফ অ্যাটম কি হয়ে যাবে বলো? রুইন। রুইন মানে কি? ধ্বংস হয়ে যাওয়া বা ডেস্ট্রয়েড, থাকবেই না। তাহলে মানে অ্যাটমের স্টেবিলিটি কি হলো? লোকে বললো হ্যাঁ তাই তো, রাদারফোর্ড তো এটা বলে গেছিল, কিন্তু অ্যাটমের স্টেবিলিটি তো ব্যাখ্যা করতে পারছে না। তার মানে এটা কিন্তু এটা রাদারফোর্ড থিওরির একটা কি লিমিটেশন, মানে কি সীমাবদ্ধতা, যেটা নর্মালি সব থিওরিতে একটু আধটু থাকে, ভুল নয়। লিমিটেশনস প্রথম এটা যে স্ট্রাকচার অফ অ্যাটম রিউন্ড হয়ে যাবে, তাহলে অ্যাটমিক স্টেবিলিটি কিন্তু আমি ব্যাখ্যা করতে পারছি না। না বুঝতে পারলে আমাকে বলবে। অ্যাটমিক স্টেবিলিটি কান্ট বি এক্সপ্লেনড, অ্যাটমিক স্টেবিলিটি কিন্তু স্যার এক্সপ্লেন করা যাচ্ছে না। আর দ্বিতীয় একটা আছে যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, সেটার নাম হলো হাইড্রোজেন স্পেকট্রা। এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, আমি শুধু এটুকু কথা বলবো
যে যখন একটা বস্তু কন্টিনিউয়াসলি এনার্জি ছাড়ে, যেটা এখানে হচ্ছে, কন্টিনিউয়াসলি সে ঘুরছে, তার মানে তার এনার্জি তো কন্টিনিউয়াসলি বেরোচ্ছে মানে তার এনার্জি কন্টিনিউয়াসলি কমছে। এবার স্যার এনার্জি ছাড়াটাকে কি আমি দেখতে পারি? হ্যাঁ দেখতে পারি, যদি সেটা কোনো রেডিয়েশনের মাধ্যমে বেরোয়। এবার রেডিয়েশনের বলতে আমরা কোন রেডিয়েশন স্যার দেখতে পারি? আমরা শুধু দেখতে পারি কি জানো তো, ভিপজিওর, বাংলায় কি বলে, বেনি আসহ কলা। এর মধ্যে যদি কোনো রেডিয়েশন হয় তাহলে তুমি দেখতে পারো, এর বাইরে হলে তুমি দেখতে পাবে না। কেন? একটা স্মল এক্সাম্পল দিয়ে তোমাকে বলি। আমাদের সবার যাদের যাদের কাছে রেডমির ফোন আছে, এমআই এর ফোন, এমআই এর ফোনে একটা ইন্টারেস্টিং জিনিস থাকে, সেটা খুব কম ফোনেই থাকে, সেটা হচ্ছে আইআর ব্লাস্টার বলে একটা জিনিস থাকে। দেখেছো কি আইআর ব্লাস্টার? একদম ওপরে টপে একটা ছোট্ট কালো রঙের একটা জিনিস থাকে, আইআর ব্লাস্টার বলে ওটাকে। ওটা কি কাজে লাগে স্যার আইআর ব্লাস্টার? ওই রিমোট এর মতো কাজ করে, এসি টিভি এগুলো চেঞ্জ করতে লাগে। তো এসি টিভি এগুলো চেঞ্জ করতে লাগে যে আইআর ব্লাস্টার, ওখান থেকে তো কন্টিনিউয়াসলি ইনফ্রারেড মানে আইআর রে বেরোচ্ছে, আইআর রেডিয়েশন হচ্ছে। তো তুমি তো দেখতে পাচ্ছ না, দেখতে না পাই স্বাভাবিক, বিকজ আমাদের চোখ নিতে পারে না, আমাদের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে। তো এইরকম হাইড্রোজেন স্পেকট্রা ইজ সামথিং রিপ্রেজেন্ট এইরকম রেডিয়েশন, যেটা ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি দেবে। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এক্সপেরিমেন্টালি দেখা যায় এই যে রেডিয়েশনটা যেটা ও দিচ্ছে, এটা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম হয়। ডিসকন্টিনিউয়াস মানে একটু দেবে একটু ছাড়বে, একটু দেবে একটু ছাড়বে, মানে ডিসকন্টিনিউয়াস। কিন্তু এই নিয়ম অনুযায়ী যেখানে আমি বলছি যে স্যার কন্টিনিউয়াসলি ইলেকট্রনটা এনার্জি ছাড়বে, তাহলে কি হওয়া উচিত স্পেকট্রাটা? স্পেকট্রাটা হওয়া উচিত কি স্যার? কন্টিনিউয়াস। স্পেকট্রাটা হওয়া উচিত কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াসও দেখতে পাচ্ছি না, কি দেখতে পাচ্ছি? ডিসকন্টিনিউয়াস। না বুঝতে পারলে আমাকে বলবে। তো ডিসকন্টিনিউয়াস এটা এক্সপেরিমেন্টালি দেখা যায়, কিন্তু রাদারফোর্ড মডেল অনুযায়ী এটা কন্টিনিউয়াস দেখানো উচিত, তাই এটাও একটা লিমিটেশন। এবার প্রথম কথা হলো স্যার লিমিটেশনটা তুমি যে পড়ালে এটা কি ইম্পর্টেন্ট ছিল? আমি বলবো হ্যাঁ ইম্পর্টেন্ট ছিল। কেন? কারণ আমরা এরপর যে থিওরিটা পড়তে চলেছি সেই থিওরিটার নাম হলো বোর থিওরি অফ অ্যাটমিক অরবিটাল, যেটা one of the most finest theory in the history of atomic structure. এটা দেন নিলস বোর নামে একজন সায়েন্টিস্ট ইন দ্য ইয়ার অফ 1913। তিনি কিছু পস্টুলেটস দেন, এর মাধ্যমে তুমি এটা, আমি তোমায় বলবো না যে স্যার এতদিন ধরে যেটা পড়ানো হয়েছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে, নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রন থাকবে, এটা ভুল, এটা আমি কখনোই বলবো না, এটা ঠিক। কিন্তু রাদারফোর্ড থিওরি যে অ্যাটমের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারছে না, এটাও তো সঠিক কথা, যে অ্যাটম স্টেবিলিটি ক্যান নট বি এক্সপ্লেন্ড। তাহলে এটাকে করার জন্য আমরা কি করব স্যার? না, এটাকে করার জন্য বোর থিওরি কিছু জিনিস চাপিয়ে দিল ওর উপর, বললো যে দেখো এই জিনিসগুলো যদি তুমি ঠিক করে নাও তাহলে তুমি 100তে 100 পেয়ে যাবে। বললাম হ্যাঁ তাই তো, দেখি কি বলছে। প্রথম পস্টুলেটস কি বলছে দেখো, ভালো করে শুনবে, যে বুঝতে পারবে না আমাকে বলবে। In an atom, electrons revolve around the positively charged nucleus in a definite circular path called orbit or shell. এখানে বলা হলো একটা অ্যাটমে ইলেকট্রন যে কোনো অরবিটে ঘুরবে না, একটা ডেফিনাইট অরবিট তার জন্য সিলেক্ট করে দেওয়া হবে, ডেফিনাইট সার্কুলার পাথ তার জন্য সিলেক্ট করে দেওয়া হবে। সেই ডেফিনাইট সার্কুলার পাথটা কি না, বলা হচ্ছে এই ডেফিনাইট সার্কুলার পাথে থাকাকালীন ওই ইলেকট্রনটা কোন রকম এনার্জি এমিটও করবে না, অ্যাবজর্বও করবে না। মানে এমিটও করবে না, অ্যাবজর্বও করবে না, তার মানে কি বলছি স্যার? বলছি এনার্জি কনস্ট্যান্ট থাকবে। তুমি বলতে পারো যে স্যার এটা তো তুমি এর আগের বার বললে যে তুমি মাঠে ঘুরতে গেছো, তুমি দৌড়াচ্ছ, তোমার তো এনার্জি কমবে আস্তে আস্তে, তুমি আস্তে আস্তে নিউক্লিয়াস এসে ধাক্কা মারবে, তার মানে তুমি সেন্টারে আসবে। তাহলে এর ক্ষেত্রে কি করে হলো না, অ্যাটমিক মডেল অনুযায়ী বোর থিওরি বলল যে ইলেকট্রনকে তুমি যেহেতু একটা মাইক্রোস্কোপিক বডি,
তোমার মতো ম্যাক্রোস্কোপিক না, মাইক্রোস্কোপিক। তাই এই মাইক্রোস্কোপিক বডি যে অরবিটে ঘুরবে, যে কোনো অরবিটে না, যে অরবিটে ঘুরবে, সেই অরবিটে ঘোরার সময় সে কোনো রকম এনার্জি ছাড়বেও না, কোনো রকম এনার্জি ধরবেও না, এনার্জি তার হবে কনস্ট্যান্ট। তাহলে কি হবে স্যার? তাহলে কিন্তু ইলেকট্রনটা এসে নিউক্লিয়াসে আর ধাক্কা মারবে না। ইলেকট্রনটা ইলেকট্রনের মতো করেই সার্কুলার অরবিটে ঘুরবে, ঘুরতে থাকবে এখানে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, এই অরবিট গুলোকে বলা হয় স্টেশনারি অরবিট। কি বলছি নাম? স্টেশনারি অরবিট। যে অরবিট তুমি সিলেক্ট করে দিয়েছো সেটার স্টেশনারি অরবিট, তার একটা ফিক্সড রেডিয়াস আছে, তার একটা ফিক্সড এনার্জি আছে, যেগুলো আমরা ক্যালকুলেশন এখানে যাব না, বিকজ ক্যালকুলেশন তোমাদের সিলেবাসে নেই, তোমাদের সিলেবাসে শুধু পস্টুলেটস গুলোই আছে। ওকে, আর এই যে অরবিট গুলো নিয়ে কথা বলছো, এই যে লিখলাম দেখো, ইচ অরবিট অ্যান্ড শেল হ্যাজ আ ফিক্সড এনার্জি and these circular orbit are also known as orbit shells, অথবা এটাকে বলা হয় স্টেশনারি অরবিট, তাদের এনার্জি ফিক্সড। এরপর 3 নম্বর পস্টুলেটসে বললো যে এই যে অরবিট গুলো নিয়ে কথা বলছো, এই অরবিট গুলোকে তো নাম্বারিং করতে হবে, না লোকে বুঝবে কি করে? বিকজ সবসময় যে একটা ইলেকট্রন থাকবে এমন না, একের বেশিও থাকতে পারে। ওই যে আমাকে একজন বললো, তোমাদের মধ্যে একজন বললে, আমার খুব ভালো লাগলো যে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে স্যার যদি 8টার বেশি ইলেকট্রন কোনো সিস্টেমে থাকে তাহলে কি সমস্যা? তাহলে তো স্যার একের বেশি অরবিট তো লাগবে। তাহলে একের বেশি অরবিট লাগলে তাহলে সেক্ষেত্রে কি করব? না, নাম্বারিং করে দাও, নাম্বারিং করে দাও। কি নাম্বারিং করবে? না, কোয়ান্টাম নাম্বার বলে একটা নতুন জিনিস মার্কেটে এলো, যেখানে এই এনার্জি লেভেল মানে এই অরবিট গুলোকে নাম্বারিং করা হলো। কিভাবে স্যার? 1 2 3, এন হলো নর্মাল, যেখানে 1 2 3 4, যেটাকে কে এল এম এন, এগুলো তোমাদের ক্লাস 10-এ ছিল, এইভাবে অ্যাসাইন করা হলো। ঠিক আছে, সব থেকে লোয়েস্ট কে, তারপর আস্তে আস্তে এনার্জি বাড়বে, এল এম এন, আস্তে আস্তে এনার্জি বাড়বে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে অবস্থা ব্যাপার। আর 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। 4 নম্বর স্টেটমেন্টে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি সেটাকে এখানে বোঝাই, হ্যাঁ এখানে বোঝাই, এটাকে বোঝাই এরকম ভাবে তোমাদের জন্য। আচ্ছা, এইটা হলো সেকেন্ড থার্ড স্টেটমেন্টটা, যেটা তোমাদেরকে পড়ানো হয় কে এল এম এন, আর মাঝখানে আছে নিউক্লিয়াস। ঠিক আছে না? 4 নম্বর স্টেটমেন্টটা একটু বুঝতে হবে, যে না বুঝতে পারবে আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে বলবে। নর্মালি when you talk about যে ইলেকট্রনটা একটা ফিক্সড অরবিটে যখন সে থাকবে, তার এনার্জি কনস্ট্যান্ট। এবার তুমি বাইরে থেকে ধরো এনার্জি দিলে ইলেকট্রনটাকে, যেমন এক্সাম্পল হিসেবে আমি তোমায় বলি, ধরো তোমার একটা গরম চাটুতে বসিয়ে দেওয়া হয়েছে, গরম চাটুতে, হ্যাঁ, গরম চাটুতে বসিয়ে দিয়ে তুমি কি বসে থাকবে চুপচাপ? বসে থাকবে না, তুমি কি করবে? তুমি ছটফট করবে, কখন নামবো কখন নামবো, কিন্তু একটা লোক তোমাকে ধরে রেখেছে, তুমি নামতে পারছো না, তুমি ছটফট করছো এদিকে, কারণ তোমাকে, বুঝতেই পারছো তুমি এক্সাইটেড হয়ে গেছো, কারণ তোমার প্রচুর হিট শরীর নিতে শুরু করেছে, ইনকেস পুড়ে যাবে বিভিন্ন জায়গা। তার মানে তুমি বাইরে থেকে এনার্জি নিচ্ছ, এখানেও ঠিক তাই, ওই গরম চাটুতে বসার মতোই, যে ইলেকট্রনটা ধরো যে ইলেকট্রনটা এই অরবিটালে ছিল n=1, সেটাকে তুমি বাইরে থেকে এনার্জি দিলে, সে কি করবে? দেখছে বাইরে থেকে যে এনার্জি দিয়েছে, সে বলছে আমার এনার্জি কিন্তু খুব বেড়ে গেছে, তাহলে আমি এর এখানে থাকবো না, আমি কোথায় যাব? আমি এখান থেকে এখানে যাব, ধরে নাও n=1 থেকে n=3 যাবে, বিকজ এনার্জি প্রচুর বেড়ে গেছে। ঠিক আছে, এইটাকে বলা হয়, এই যখন কোনো ইলেকট্রন এনার্জি নেয়, এটাকে বলা হয় অ্যাবজর্পশন। কি বলে এটাকে? অ্যাবজর্পশন। ঠিক আছে, যখন এনার্জি অ্যাকসেপ্ট করে। আর যখন এনার্জি ছাড়ে, কেন ছাড়বে? কারণ স্যার ওই রকম ব্যাপার যে এইরকম যে স্যার আমার সাথে একটা ছেলের খুব লড়াই হয়েছে, মানে কি, ছেলেটা হয়তো আমাকে খুব বিরক্ত করে, এবার আমি বিরক্ত হতে 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 একদিনকে মারামারি হয়েছে, আর মারামারি যখন হয় তখন তুমি নর্মাল স্টেটে থাকো না, তুমি এক্সাইটেড স্টেটে চলে যাও। হ্যাঁ, যখন তুমি এক্সাইটেড স্টেটে চলে যাও তখন মারামারিটা করো, বা যাই হোক যা অ্যাক্টিভিটি করার করো, করার পর কিন্তু তুমি মারামারি করার সময় যে এনার্জিতে থাকো, সবসময় কিন্তু তোমার সেই এনার্জি থাকে না, তুমি আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে, মানে তুমি যেমন ছিলে তেমন জায়গায় ফিরে আসবে আবার। এটা তোমাকে আসতে হবে, কারণ তুমি যে সবসময় ওই এনার্জি লেভেলে থাকো, লোকে পাগল বলবে যে দেখো ছেলে সবসময় রেগেই থাকে, কোনো সময় ঠান্ডা থাকে না। এরকম মানুষের সাথে মেশাও বেশি ঠিক না, কখন মেরে ঠেটে দেবে।
তো সেটা তো অবশ্যই ঠিক জিনিস হবে না। তো আমি বললাম যে স্যার ইলেকট্রনও তাই বলবে যে আমাকে তো পাঠিয়ে দিয়েছো এনার্জি দিয়ে, আমাকে তো ফিরে আসতে হবে, কারণ ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। তাই ঘরের ছেলে যদি ঘরে ফিরে আসে তাহলে কি করবে স্যার? এটাকে বলে এমিশন। কি বললাম? এমিশন, অ্যাবজর্পশন, এমিশন, এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের। এবং এই এমিশন যখন হয়, জানো তো, এমিশন যখন হয় এটা সিঁড়ির ধাপের মতো, এনার্জি গুলো ফিক্স থাকে, যে যেখান থেকে যেখানে তুমি যাচ্ছ আর যেখানে তুমি ফিরে আসবে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা ফিক্সড। ধরে নাও এটা E2 আর এটা হচ্ছে E1। E1 মানে কি? যেখানে তুমি আগে ছিলে। E2 মানে কি? যেখানে তুমি এখন গেলে বা সেখান থেকে ফিরে এলে তারপরে। তার মানে একটা এনার্জি ডিফারেন্স তৈরি হয়েছে যেটাকে বলা হয় ডেল্টা ই, যেটা হচ্ছে E2 মাইনাস E1। যে না বুঝতে পারবে আমাকে সঙ্গে সঙ্গে বলবে, কারণ জায়গাটা একটু ক্রিটিক্যাল, এর আগে কোনোদিনও পড়োনি। তো ডেল্টা ই ইকুয়াল টু E2 মাইনাস E1 মানে তোমার কতটা এনার্জি ডিফারেন্স হয়েছে। তোমার বলতে ইলেকট্রনের কথা বলছি। এই এনার্জি ডিফারেন্সটা কার সঙ্গে প্রপোর্শনাল জানো? ফ্রিকোয়েন্সি, নিউ বলে এটাকে। তোমরা জানো যেটাকে কি বলে? তোমাদের বলো কম্পাঙ্ক। এই কম্পাঙ্কের সঙ্গে এটা প্রপোর্শনাল, এবং এই কম্পাঙ্কের সঙ্গে যখন এটা প্রপোর্শনাল, এটাকে ইকুয়েশনে দিলে কিরকম দেখতে লাগে জানো? ইকুয়েশনে দিলে দেখতে লাগে ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ, যেখানে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং এইচটাকে বলে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যারা ক্লাস 10-এ ছিলে তারা এটা পড়েছো। ক্লাস 10 বলছি, ক্লাস 11-এ যাদের ছিলে তারা পড়েছো, যারা ছিলে না তাদের কাছে এটা নতুন। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট টার্ম। ওই অ্যাভোগাড্রো নাম্বার যেমন একটা কনস্ট্যান্ট, এটা তেমন একটা কনস্ট্যান্ট। নিউটা কি স্যার? নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা কে আরেকভাবে লেখা যায় জানো তো? ডেল্টা ই ইকুয়াল টু, যেমন এইচ নিউ বললাম না, তেমন ডেল্টা ই ইকুয়াল টু আরেকটা জিনিস লেখা যায়, সেটার নাম হলো ডেল্টা ই ইকুয়াল টু, যেমন আমি বললাম প্রপোর্শনাল টু নিউ, তাহলে ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ, কারণ কনস্ট্যান্ট একটা আসবে, জানো তোমরা প্রপোর্শন তুলে একটা কনস্ট্যান্ট আসে। আরেকটা ভাবে লেখা যায় জানো তো, কি বলো তো? ডেল্টা ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। কি করে পেলাম? কারণ স্যার কম্পাঙ্ক ইকুয়াল টু লাইট ভেলোসিটি বা নর্মাল বেগ ভেলোসিটি বাই তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাটাকে কি বলে? ল্যামডাটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে লোকে বলে ওয়েভলেন্থ, বুঝলে? আর নিউ সিটাকে কি বলে? সিটাকে লোকে বলে লাইট ভেলোসিটি। আর নিউটাকে কি বলে স্যার? নিউটাকে বলে ফ্রিকোয়েন্সি। বাংলায় বললে আলোর বেগ, ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, যেটা এই ইকুয়েশনে আসে। এবার তুমি ধরো ডেল্টা ই এর ভ্যালুটা জানো যে কোথা থেকে কোথায় এনার্জি গেছে, তাহলে তুমি কিন্তু ল্যামডাটা বার করতে পারবে। কেন? কারণ স্যার এইচ আর সি এই দুটো তো কনস্ট্যান্ট, এই দুটো তো সবসময় একই ভ্যালু দেবে। যেখানে এইচ এর ভ্যালু কত জানো? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। আর সি মানে কি? লাইট ভেলোসিটি, জানা উচিত এটা, 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এই দুটো কনস্ট্যান্ট, ল্যামডার ভ্যালু পাবে। এবার ল্যামডার ভ্যালুতে কি হবে স্যার? এটাকেই বলে স্পেকট্রাম। এই জিনিসটাকে, যে একটা যখন বস্তু রেডিয়েশন করছে, রেডিয়েশন মানে যখন সে হাই এনার্জি থেকে লো এনার্জিতে আসছে, যে রেডিয়েশনটা সে ছাড়ছে তার একটা ফিক্সড ওয়েভলেন্থের ভ্যালু হবে। একটা ওয়েভলেন্থের ভ্যালু তুমি ওখান থেকে পাবে। সেই ওয়েভলেন্থটা কার মধ্যে পড়ছে? যদি স্যার সেই ওয়েভলেন্থটা 300 ন্যানোমিটার থেকে, ভালো করে শুনবে, 300 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটারের মধ্যে হয়। ন্যানোমিটার মানে আশা করি জানো তোমরা, স্মল ইউনিট অফ লেন্থ। এই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এর ভ্যালু যদি 300 থেকে 750 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে তুমি চোখে দেখতে পাবে, না হলে তুমি চোখে দেখতে পাবে না। কেন? কারণ স্যার এর বেশি হয়ে গেলে আইআর, ইউভি এগুলো আসে, তাই তুমি চোখে দেখতে পাবে না। এইটুকু রেঞ্জকেই বলা হয় ভিপজিআর। তো যদি রেডিয়েশন এর মধ্যে হয় তাহলে তুমি চোখে দেখবে, নাহলে দেখবে না। এইটাকেই বলা হয় স্পেকট্রা, বা অনেকে বলে, উচ্চারণ করে, তার নাম হলো স্পেকট্রাম। এবং এটার অরিজিন কি স্যার? এটার অরিজিন হলো ইলেকট্রনিক ট্রানজিশন। আমি লিখি এখানে, এটার অরিজিন হলো ইলেকট্রন ট্রানজিশন। ট্রানজিশন মানে স্থানান্তর এক জায়গা থেকে অন্য জায়গায়। ঠিক আছে? এইটাকেই বোর ফোর্থ পস্টুলেটসে লেখা হয়েছে। কি লেখা হয়েছে দেখো? দ্য ইলেকট্রন ইন অ্যান অ্যাটম
move from a lower energy level to higher energy level by gaining required energy, and electron moves from higher to lower by losing energy. মানে এক সময় গেইন করছে, এক সময় লুজ করছে। গেইন করাটাকে বলছি অ্যাবজর্পশন, লুজ করাটাকে বলছি আমরা এমিশন, যেটা আমরা এখানে এক্সপ্লেন করলাম। তো বোরের যে 4টে পস্টুলেটস, সেটা নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। এনিওয়ান, এনি ডাউট, এনি কোয়ারিজ? কোনো কোয়ারিজ থাকলে আমাকে বলতে পারো, কারণ এটা কিন্তু পরীক্ষার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এক্সামের রেসপেক্টে। তুমি বলতে পারো যে স্যার আজকে থেকে কেন এক্সামের জিনিস শুরু করলেন, সিলেবাসও আমাদের নজরে রাখতে হবে, কিছু করার নেই। বলো, কারোর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে রিগার্ডিং দিস বোর্ড থিওরি, ইউ মে আস্ক। এখানে সমস্ত জিনিস লেখা আছে, যা যা কথা আমি বলেছি সেটা ভালো করে পড়বে। সো এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন্স? এনিওয়ান? স্যার বলছিলাম যে এটার জন্য অন্য বই কিনতে হবে? এইটার জন্য অন্য বই কিনতে হবে না, আপাতত এই পিডিএফটা, এই আমি পিডিএফটা পাঠিয়ে দেবো খন, বা নর্মালি এটা আমি দিয়ে দেবো খন তোমাদের, তো এটা আপাতত পড়তে পারো। আর ওই যে বললাম যে এনসিইআরটির 11-12টা আপাতত কাছে থাকলে দেখতে পারো। এনসিইআরটির 11-12-এ ফার্স্টে অ্যাটমিক স্ট্রাকচার বলে একটা চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টারের পরের চ্যাপ্টারটা অ্যাটমিক স্ট্রাকচার, ক্লাস 11, সেখানে এটা আছে। স্যার ফোর্থ নম্বরটা ফোর্থ, ওই যে বললাম যে ইলেকট্রনটা এক এনার্জি থেকে যখন অন্য এনার্জিতে ট্রান্সফার হবে, তখন যদি তুমি এখান থেকে এখানে পাঠাও তাহলে সে এনার্জি অ্যাবজর্ব করবে, যদি এখান থেকে এখানে পাঠাও তাহলে সে এনার্জি রিলিজ করবে। মানে একবার হবে অ্যাবজর্পশন, একবার হবে এমিশন, এবং তার এনার্জি গ্যাপটাকে বলা হবে ডেল্টা ই, যেটা ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল হবে। ওকে, যে রেসপেক্টে তুমি বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেডিয়েশন দেখতে পাবে। ইট জাস্ট লাইক দ্য পার্ট। ওই দেখবে ছোটবেলায় আমাদের ওই ছোটবেলায় কেন, এখনো রামায়ণ মহাভারত বা বিভিন্ন যে পৌরাণিক যে নাটকগুলো হয়, দেখবি কিছু কিছু ক্ষেত্রে এরকম হতো যে কেউ একটা হাত দেখালো, সেখান থেকে কিছু রেজ বেরোচ্ছে, ছোটবেলায় ওগুলো দেখতে খুব ভালো লাগতো। ওগুলোকে রেডিয়েশন বলে। ইট ইজ আ পার্ট অফ দ্য রেডিয়েশন। নর্মালি ইটস নট পসিবল ফর দ্য হিউম্যান বিং, বিকজ কোনো লার্জ সিস্টেমের ক্ষেত্রে রেডিয়েশন দেখানো যায় না, দেখালো সেটা আমরা অবজার্ভ করতে পারি না। ছোট ছোট জিনিসের ক্ষেত্রে রেডিয়েশন অবজার্ভ করা যায়, যেমন ইলেকট্রন ইজ আ ভেরি স্মল পার্টিকেল, তার ক্ষেত্রে রেডিয়েশন ইটস ভেরি কমন জিনিস, যেটা এই অ্যাবজর্পশন এমিশনের মাধ্যমে হবে। এবং সেই কারণে আমরা একটা টার্ম এখানে পড়লাম যেটা খুব ইম্পর্টেন্ট, সেটার নাম হলো স্পেকট্রাম। স্পেকট্রাম ইজ আ টার্ম হুইচ রিপ্রেজেন্ট দ্য রেডিয়েশন, যার অরিজিন হলো ইলেকট্রনিক ট্রানজিশন, যেটা আমরা এখানে অ্যাবজর্পশন এমিশনের মাধ্যমে এক্সপ্লেন করলাম। ওকে, তো কারোর কোনো সমস্যা নেই অ্যাবাউট দিস 4 postulates অফ বোর থিওরি? আমি একদম ডাইরেক্ট জাম্প করব হাইড্রোজেন স্পেকট্রা অফ বোর থিওরি, যেটা আমি কথা বললাম, এই স্পেকট্রা বা স্পেকট্রাম কি হচ্ছে স্যার। দেখো, প্রথমে তুমি বাইরে থেকে এনার্জি দিচ্ছ, E = hc/λ, ঠিক আছে, বাইরে থেকে দিচ্ছ, এটা কি হচ্ছে এক্সাইটেশন, মানে সে কাঁপছে, ভাইব্রেট করছে, এক্সাইটেড হচ্ছে। তারপরে কি হবে, নিচ থেকে উপরে গেল, আবার ওপর থেকে নিচে আসবে, সেটাকে কি বলবো, ডি এক্সাইটেশন, বা বলতে পারো এমিশন। আবার ফিরে আসবে, যখন সে ফিরে আসবে তখন সে ছাড়বে, তখন সে নেবে না, তখন সে ছাড়বে। এটা কি hc/λ, যেটা আমি একটু আগে পড়ালাম। এবং এখানে আমি দেখিয়েছি, দেখো অনেকগুলো n = 1, n = 2, n = 3, n = 4, অনেকগুলো এনার্জি লেভেল আছে, এবং তাদের এনার্জির ভ্যালুটাও এখানে দেওয়া আছে। তো বিভিন্ন এনার্জি লেভেলে ইলেকট্রনটা ট্রান্সফার করতে পারে, তুমি যত এনার্জি দেবে সেই রেসপেক্টে হবে, বিকজ এখানে প্রত্যেকটা এনার্জি লেভেলের একটা ফিক্সড ভ্যালু আছে। যেমন প্রথমটার হলো -13.6 ইলেকট্রন ভোল্ট, দ্বিতীয়টার -3.4 ইলেকট্রন ভোল্ট। বলতে পারো স্যার এগুলো কোথা থেকে পাচ্ছেন, এগুলো ক্যালকুলেশন থেকে আসছে, যেটা আমরা এখানে ইনক্লুড করিনি। যদি ভবিষ্যতে আমরা কোয়েশ্চেন দেখতে পাই, যখন কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, তখন এগুলো আমরা দেখতে পাবো। ওকে, তো এইটা হাইড্রোজেন স্পেকট্রা, এবং সেই রেসপেক্টে এইখানে
একটা এক্সপ্রেশন আছে জানো তো, এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এইটা। এটা কি করে এলো না, এখানে একটা এনার্জির এক্সপ্রেশন দেওয়া আছে, ভালো করে দেখবে কি আছে এক্সপ্রেশনটা। -13.6 ইন্টু 1/n² ইলেকট্রন ভোল্ট, যেখানে n হচ্ছে বোর অরবিট 1 2 3 4 5 6 7 8, মানে যেটা তোমরা KLMN পড়েছো। তো যদি আমি E=1 বসাই তাহলে কি আসবে, -13.6 ইলেকট্রন ভোল্ট। তো প্রথম বোর অরবিটের এনার্জি কত, যে ইলেকট্রনটা থাকবে তার এনার্জি কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। তারপরে স্যার n² মানে 4 আসবে, 2 বসাবো তাহলে 4 আসবে, 2 বসালে 4 বসালে কত আসছে, ওই অ্যারাউন্ড 3.4 ইলেকট্রন ভোল্ট। এটা E2। দেখো আমি এখানে লিখেওছিলাম, কোথায় গেল, এই যে 3.4 13.6 n = 2 1, কোথা থেকে আসছে এটা, এই ইকুয়েশনটা থেকে, En = -13.6 ইন্টু 1/n², যেখানে যেখানে h nu = ডেল্টা ই। এটাকে পুট করা হবে কি করে, আমি দেখিয়ে দিচ্ছি একবার। এইভাবে পুট করা হচ্ছে, ভালো করে দেখবে, না বুঝতে পারলে আমাকে বলবে, বাট ভালো করে দেখবে জায়গাটা। আমরা ডেল্টা ই ইকুয়াল টু কি বলছি, E2 - E1। E2 মানে কি, 13.6 1/n², মাইনাসে মাইনাসে প্লাস 13.6 1/n1², এটা হলো ইলেকট্রন ভোল্ট। এটাকে যদি আমরা 13.6টাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কিরকম দেখতে লাগবে, 1/n1² - 1/n2² ইলেকট্রন ভোল্ট। এটা হলো ডেল্টা ই, মানে ইলেকট্রনটা যেখান থেকে যেখানে যাচ্ছে তার এনার্জি ডিফারেন্সের ভ্যালু কত, ডেল্টা এর ভ্যালু কত 13.6, এটা সেটাকে আমরা আবার লিখতে পারি h নিউ করে, কারণ আমি বলেছি ডেল্টা ই = h নিউ। তার মানে আমাদের যদি যদি n1 এবং n2 এদের ভ্যালু যদি জানা থাকে, ইফ দ্য ভ্যালু ইজ নোন, তাহলে কিন্তু আমরা নিউ অথবা ল্যামডা এদের ভ্যালুগুলো বার করতে পারবো, কারণ এইচ জানি, নিউটা বার করতে হবে, বাকি সব ডেটা নোন। তো কোথা থেকে কোথায় ইলেকট্রনটা যাচ্ছে এটা যদি আমরা জানি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভ্যালুটা বলে দিতে পারবো। এবং ইন্টারেস্টিং পার্ট হলো এইভাবেই আমরা এই অ্যাবজর্পশন আর এমিশন, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, এই এনার্জিটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। আর ইলেকট্রনটা কোথা থেকে কোথায় যাচ্ছে এটাও কিন্তু যদি আমরা জেনে থাকি তাহলে ফ্রিকোয়েন্সিটা আমরা বার করতে পারবো। যেমন ভালো করে শুনবে আমি যেটা বলছি, ভালো করে শুনবে, যদি ইলেকট্রনটা n1 আর n2 এই দুটোর ভ্যালুর রেসপেক্টে যদি আমি কথা বলি, যদি n1টা 1 হয়, 1 মানে ফার্স্ট বোর অরবিট, ঠিক আছে, আর n2 এর ভ্যালুটা 1 বাদে যা খুশি হতে পারে, মানে >1, ঠিক আছে, 2 3 4 5 6 7 যা খুশি, এইরকম অবস্থায় যে ইলেকট্রনটা ট্রানজিশন হবে সেটাকে বলা হবে লিম্যান সিরিজ, লিম্যান, ঠিক আছে, লিম্যান সিরিজ বলা হবে। এরপরে ইলেকট্রনটা যখন n1 = 2 থেকে n2 >2, যেখানে খুশি হতে পারে, এটাকে বলা হবে বামার সিরিজ। এরপরে যখন ইলেকট্রনটা n1 = 3 থেকে যা খুশি 3 এর বেশি, এটাকে বলা হয় প্যাশন সিরিজ। এরপরে n1 = 4 থেকে n2 > 4, এটাকে বলা হয় ব্র্যাকেট সিরিজ। আর তারপরে এটাকে বলা হয় ফান্ড, n1 = 5 থেকে n2 > 5। এগুলো রিপ্রেজেন্ট করা হচ্ছে এইরকম ভাবে যে ইলেকট্রনটা কোথা থেকে কোথায় ট্রানজিশন হচ্ছে, কারণ সেই রেসপেক্টে তুমি এই নিউ এর যে ভ্যালুটা সেটা পাবে, কারণ n1 n2 ভ্যালুর উপর নিউ এর ভ্যালুটা ডিপেন্ড করছে। তাই নিউ এর ভ্যালুটা কি হবে সেটা কিন্তু n1 n2 থেকে তুমি বার করতে পারো। তাই সেই কারণে আমরা এখানে এতগুলো সিরিজ দেখতে পাচ্ছি, যার মধ্যে বামার সিরিজ হলো সেই সিরিজ যেটা ভিপজিআরে পড়ে। কি বলছি,
ভিপজিওর মানে ভিজিবলে পড়ে, ভিজিবল মানে তুমি চোখে দেখতে পাবে। এই যখন ইলেকট্রনটা এনার্জিটা ছাড়বে, সেই এনার্জিটা চোখে দেখা যায়, একটা তরঙ্গ তুমি ওখানে দেখতে পারবে লাইটের। ঠিক আছে, বামার সিরিজটা ভিজিবলে, বাকিগুলো ওই ইউভি, আইআর বিভিন্ন বিভিন্ন রেঞ্জে পড়ে, কারণ আমাদের জানি বিভিন্ন রেঞ্জ আছে, এক্স রে আছে, রেডিও ওয়েভ আছে, ইউভি আছে, আইআর আছে, বিভিন্ন রেডিয়েশনের রেঞ্জ আছে। বামার সিরিজটা ভিজিবলে পড়ে, মানে যেটাকে আমরা ভিপজিওর বলি, বেনি আসহ কলা। ঠিক আছে, এই দেখো বামার সিরিজের কথা এখানে লিখেছি আমি। n equal to 2 থেকে n equal to 3, তারপর n equal 2 থেকে 4, 2 থেকে 5, 6 থেকে দেখতে পাচ্ছ, দেখো 3 থেকে 2 আসছে, 4 থেকে 5 আসছে, 5 থেকে 2 আসছে, 6 থেকে 2 আসছে, সব 2 এখানে আসছে। এটাকে আমরা বামার সিরিজ ট্রানজিশন বলি। ওকে, এইটাকে পুরোটাকে বলা হয় হাইড্রোজেন স্পেকট্রা অফ বোর থিওরি। ওকে, এবং এটা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা। ডিসকন্টিনিউয়াস কেন বলছি স্যার? কারণ ওই যে বললাম, যখন এনার্জি দেবে তখনই ছাড়বে, সবসময় ছাড়তে পারবে না, তাই এটাকে বলা হবে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা, যেখানে এতগুলো সিরিজ আমরা পাবো রিগার্ডিং কোথা থেকে কোথায় ট্রানজিশন হচ্ছে। তাই আমাদের এই ইকুয়েশনটা প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এবার বলো, কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলো এখান থেকে, আমি জানি কোয়েশ্চেন্স থাকবে, বিকজ এগুলো প্রথমবার তোমরা পড়ছো। এনি কোয়েশ্চেন্স, এনিওয়ান? অঙ্ক বাবা আমি এখানে কিছু বলিনি, আমি জাস্ট ফর্মুলা নিয়ে কথা বলেছি। ওকে, যে কি করে ফর্মুলাটা আসছে, কিভাবে তুমি ওই এনার্জি গ্যাপটাকে মাপতে পারবে। তুমি যদি n1 n2 এর ভ্যালু জানো, তাহলে এনার্জি গ্যাপটাকে তুমি মাপতে পারবে, সেখান থেকে তুমি ফ্রিকোয়েন্সি বার করতে পারবে ওই রেডিয়েশনটার, তার ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বার করতে পারবে, এবং তার উপর ডিপেন্ড করে এখানে 7টা সিরিজ দেওয়া হয়েছে, যে কোথা থেকে কোথায় ইলেকট্রনটা যাচ্ছে তার উপর বেস করে 7টা সিরিজ এখানে তুমি দেখতে পাচ্ছ, আমরা এখানে দেখিয়েছি। এবং তার এনার্জি কি করে ক্যালকুলেট করা যাবে? এই ইকুয়েশনটার মাধ্যমে, যেটা আমি এখানে খানিকটা এস্টাবলিশ করেছি। ঠিক আছে, এটা ক্লাস 11 এর সেকেন্ড চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচারের রাদারফোর্ড মডেলের পরের থেকে পড়বে, বুঝে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। রাদারফোর্ড মডেলের পরে প্রথমে রাদারফোর্ড মডেল দেখবে, ক্লাস 11 এর এনসিইআরটি খুলবে, রাদারফোর্ড মডেল আছে, তারপরে তুমি এটা দেখতে পাবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 11 এর বইটা নেবে। হ্যাঁ ক্লাস 11 পরমাণুর গঠনে, হ্যাঁ পরমাণুর গঠন চ্যাপ্টারে দেখবে প্রথমে স্টার্টিং এ কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে, ইলেকট্রন আবিষ্কার, প্রোটন আবিষ্কার, এগুলো নিয়ে কথা বলা আছে। তারপর রাদারফোর্ড থিওরি আছে, তারপর বোর থিওরি আছে। তো বোর থিওরিটা পুরোটা পড়বে। তবে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইয়ে ওই যে এনার্জির যে ভ্যালুটা আমি বললাম, যে কত বললাম জানো, হ্যাঁ এই যে 13.6 ইন্টু দিস, এটা ক্যালকুলেশন দেওয়া আছে যে কি করে এটা এলো। তেমনি রেডিয়াসেরও ক্যালকুলেশন দেওয়া আছে যে আর এর ভ্যালু কত হবে, কি করে বার করা যায়। ওটা তোমাদের সিলেবাসে আলাদা করে বলা নেই, তাই আমি ওটাকে বাদ দিয়েছি। সিলেবাসে শুধু লেখা আছে বোর থিওরি, তাই বোর থিওরি পস্টুলেটস গুলো নিয়ে কথা বললাম। আর সিলেবাসে লেখা আছে যে হাইড্রোজেন স্পেকট্রা ফ্রম বোর থিওরি। আমি সিলেবাসটা সেন্ড করে দেবো। সিলেবাস ওরিয়েন্টেড সবসময় পড়বে, সিলেবাসের বাইরে একটা জিনিসও এক্সট্রা পড়বে না, ফালতু হেডেক নেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো ওই জায়গাটা ইগনোর করতে পারো ওয়েস্ট বেঙ্গল বই থেকে, বাকি পুরোটা পড়তে পারো। হাইড্রোজেন স্পেকট্রা তো খুব ভালো করে পড়বে, এই সুন্দর করে লিম্যান, মেমার, প্যাশন সব লেখা আছে। ওকে, আচ্ছা আজকে লাস্ট, আমি জানি আমি অনেক কথা বলে ফেলেছি, একটু আনমিউট করো যে সরি একটু মিউট করো যে আনমিউট আছো। লাস্ট একটা কথা বলবো আজকে, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছিলাম এগুলো থেকে এটা একটু আলাদা, কিন্তু বোর থিওরির একটা লিমিটেশন, এটা তোমাদের সিলেবাসে শুধু উচ্চারণ করে দিয়েছে, তোমাদের সিলেবাসে শুধু লেখা আছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, আর কিছু লেখা নেই, শুধু এটা লেখা আছে। তাই আমি শুধু প্রিন্সিপালটা নিয়ে কথা বলবো, আর তার ফর্মুলা কিছু, জাস্ট 5 মিনিট লাগবে আমাদের এটা কথা বলতে। হাইজেনবার্গ সম্পর্কে কেউ কি নাম শুনেছো এর আগে?
কোথায় শুনেছো? শুনিনি স্যার, শুনিনি, হুম। শুনেছি তো বললাম, শুনিনি। ও শুনিনি, কেউ শোনোনি হাইজেনবার্গ সম্পর্কে? না স্যার। যা, ব্রেকিং ব্যাড বলে একটা সিরিজ আছে, দেখোনি কেউ? দেখোনি কেউ ব্রেকিং ব্যাড? দেখবে, ইটস ওয়ান অফ দ্য মোস্ট রেভলিউশনারি ওয়েব সিরিজ, নেটফ্লিক্সে আছে। ইটস কেমিস্ট্রি টিচার, কেমিস্ট্রির উপর অ্যাকচুয়ালি। ইটস আ ভেরি রেভলিউশনারি থিওরি, ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট টপ রেটেড থিওরি। সেখানে হাইজেনবার্গের কথা অনেকে শুনে থাকে, যারা কেমিস্ট্রি পড়ে না তারাও হাইজেনবার্গের কথা ওখানে শোনে। হাইজেনবার্গ ইজ আ পার্ট অফ, হাইজেনবার্গ একজন ডার্ক সায়েন্টিস্ট, জার্মান সায়েন্টিস্ট, নাৎজি সায়েন্টিস্ট। নাৎজি সম্পর্কে আশা করি এক্স্যাক্টলি। হাইজেনবার্গ ইজ আ নাৎজি সায়েন্টিস্ট। তিনি, তাকে ডার্ক সায়েন্টিস্ট অনেকে বলে, বিকজ তার বিভিন্ন কাজকর্ম, জার্মান বিজ্ঞানী, নাৎজি বিজ্ঞানী, হিটলারের সময় ছিলেন। অ্যাডলফ হিটলারের সময় ছিলেন হাইজেনবার্গ, অ্যাডলফ হাইজেনবার্গ। আচ্ছা, তো যাই হোক, হাইজেনবার্গ তিনি এই অনিশ্চয়তা প্রিন্সিপালটা দেন। কি প্রিন্সিপালটা আমি একটু সহজ করে তোমাদের একদম বলি। সেটা হচ্ছে এরকম যে, ধরো আমি কারুর থেকে তোমার ঠিকানা জানতে চাইলাম, যে অমুক তোমার নাম বলে বললাম যে এই ছেলেটিকে কোথায় পাবো। তো সবার একটা বাড়ির অ্যাড্রেস আছে, তো আমাকে, আমি যাকে জিজ্ঞাসা করলাম সে বললো যে অমুক বাড়ি অমুক জায়গায় চলে যান এই অ্যাড্রেসে, তাহলে গেলে এই ছেলেটিকে পেয়ে যাবে। তো আমি গেলাম সেই বাড়িতে, গিয়ে তোমায় নক করলাম, দেখলাম তুমি আছো ওখানে, বললো যে এই রুমে আছে, এই রুমে গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ সেখানে তুমি আছো। এবার তোমাকে আমি খুঁজে পেলাম, কেন খুঁজে পেলাম তার কারণ হলো, তুমি একটা ম্যাক্রোস্কোপিক বডি। তুমি যদি কোনো জায়গায় লোকাও, তাও লোকে তোমায় খুঁজে পেয়ে যাবে, বিকজ তুমি একটা টাইনি পার্টিকেল না, তোমার সাইজ, ভলিউম বিশাল বড়। এবার আমি যদি এই কথাটা একটা ইলেকট্রনের জন্য বলি, কি অ্যাপ্লিকেবল? না। কেন ইলেকট্রনের জন্য অ্যাপ্লিকেবল নয়? কারণ স্যার, ইলেকট্রনের পার্টিকেল আর ওয়েভ এই দুটো নেচার থাকে। পার্টিকেল মানে ইজ আ পার্ট, যেখানে এই আমরা কথা বলি অ্যাবাউট দিস ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, এগুলো নিয়ে কথা বলি। ওকে, যে সমস্ত বস্তুর ওয়েভ পার্টিকেল ডুয়াল নেচার থাকে, প্রত্যেক বস্তু থাকে ওয়েভ পার্টিকেল ডুয়াল নেচার। এবং এটা প্রথমবার একজন সায়েন্টিস্ট বলে যান, যার নাম হলো ডি ব্রগলি। ওকে, ডি ব্রগলি বলে একজন সায়েন্টিস্ট, তিনি বলে যান প্রথমবার ওয়েভ পার্টিকেলের ডুয়াল নেচার নিয়ে। প্রথমবার যখন ডি ব্রগলি ওয়েভ পার্টিকেলের কথাটা বলেন, সবাই হাসাহাসি করে, বলে এটা আবার হয় নাকি? একটা বস্তুর একটা ইন্ডিভিজুয়াল প্রপার্টি থাকবে, তার মাস থাকবে, তার ভলিউম থাকবে, তার আয়তন থাকবে, তার কি বলে ঘনত্ব থাকবে। তুমি বলছো ওই বস্তুটাকে না তুমি ল্যামডা, নিউ, নিউ বার, মানে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এগুলো দিয়ে এক্সপ্লেন করতে পারো। লোকে হাসাহাসি করলো, বললে এতদিন মাস নিয়ে কথা বলছিলাম, একটা বস্তুর মাস ইনবিল ফ্যাক্টর, এ বলছে ল্যামডা দিয়েও তুমি বস্তুকে এক্সপ্লেন করতে পারো। আর সত্যি এক্সপ্লেন করা যায়। কার ক্ষেত্রে এক্সপ্লেন করা যায় স্যার? ছোট পার্টিকেলের ক্ষেত্রে। ছোট পার্টিকেল মানে টাইনি, মানে কি মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে। তোমার ক্ষেত্রে ল্যামডা, ফ্রিকোয়েন্সি, এগুলোর কোনো অস্তিত্ব নেই, বিকজ ইউ আর আ ম্যাক্রোস্কোপিক বডি। তাই এই জিনিসটা যে জায়গায় প্রপারলি অ্যাপ্লিকেবল, তার নাম হলো কোয়ান্টাম ওয়ার্ল্ড। প্রচুর সিনেমা বলিউডে, হলিউডে বেরিয়েছে কোয়ান্টাম ওয়ার্ল্ড নিয়ে, কোয়ান্টাম জায়গা নিয়ে, কোয়ান্টাম কেমিস্ট্রি। ওকে, একটু খানিকটা তোমরা ফিজিক্সে খানিকটা টাচ পাবে কোয়ান্টাম। ইটস আ ডিফারেন্ট ক্লাস অফ ফিজিক্স। হ্যাঁ হ্যাঁ আছে, আছে, কারেক্ট, কোয়ান্টাম ফিজিক্স। ইটস ফর দ্য টাইনি পার্টিকেল। তুমি, তোমার জন্য কোয়ান্টাম ফিজিক্সের কোনো অস্তিত্ব নেই। তুমি যখন কথা বলবে অ্যাবাউট অ্যান অ্যাটম, এটা 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 থিওরিটিক্যাল একটা অ্যাসপেক্টস। হ্যাঁ, এটা থিওরিটিক্যাল একটা অ্যাসপেক্টস। যে থিওরিটিক্যাল অ্যাসপেক্টস তখনই কাজে লাগে যখন একটা বস্তু ওয়েভ পার্টিকেল দুটো ডুয়ালিটি ম্যাটার শো করে। আমরা ডুয়ালিটি ম্যাটার শো করতে পারি না, কারণ এখানে লেখা আছে Heisenberg uncertainty principle can be ignored in the macroscopic world. ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে এর কোনো নেই। এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল টু দি অ্যাটমস অ্যান্ড সাবঅ্যাটমিক পার্টিকেল, দ্যাট ইজ ভেরি স্মল মাসেস। ওর প্রিন্সিপালটা কি বলি আমি? হ্যাঁ, কোয়ান্টাম থিওরি তুমি যেটা বলছিলে, ইটস আ থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, ম্যাক্সিমামটা থিওরিটিক্যাল, কিন্তু শুধুমাত্র মাইক্রোস্কোপিক বডির ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, কোনো ম্যাক্রোস্কোপিক বডির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, থিওরিটিকে আমি যেটা তোমাদের বলছিলাম এক্সাম্পলটা, যে এরকম আমি অমুক ছেলে কোথায় থাকে আমি বললাম, তো খুঁজে পেয়ে গেলাম। ইলেকট্রনের জন্য এটা পাবো না। কেন পাবো না? কারণ হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বলছে
এরকম মাইক্রোস্কোপিক বডির ক্ষেত্রে এই অনিশ্চয়তা নীতি বলছে যে তুমি তার পজিশন, পজিশন মানে বুঝতে পারছো, তার অবস্থান, আর মোমেন্টাম, মোমেন্টাম মানে কি, ভরবেগ, সাইমালটেনিয়াসলি এক্স্যাক্টলি ক্যালকুলেট করতে পারবে না। যে কোথায় আছে, তার পজিশন কি, 100% অ্যাকুরেসিতে তুমি মেজার করতে পারবে না, কারণ তার ওয়েভ নেচার আছে, পার্টিকেল নেচার শুধু নেই। তাই সে যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুরে বেড়াতে পারে, এক্স্যাক্ট পজিশন আমি তার বলতে পারবো না। এটাকেই বলা হয় হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, যেটাকে এইভাবে এক্সপ্রেস করা হয় যে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। আমি এক্সপ্রেশনে বেশি যাব না, এক্সপ্রেশনটা জাস্ট সবাই দেখে নেবে। ডেল এক্স মানে হলো এরর ইন পজিশন, মানে কতটা এরর এসছে। ডেল পি মানে হলো এরর ইন মোমেন্টাম, মোমেন্টামে কতটা মেজারে এরর এসছে। মানে ধরো তোমাকে লোকে ভাবছে যে তুমি 100% অ্যাকুরেসিতে মেজার করবে, কিন্তু তুমি মেজার করলে 99.5% অ্যাকুরেসিতে, মানে 0.5 হচ্ছে তোমার এরর। সেই এররটা হচ্ছে ডেল্টা এক্স এর জন্য হতে পারে, অথবা ডেল্টা পি এর জন্য হতে পারে, মানে অবস্থানের জন্য হতে পারে, মোমেন্টামের জন্য হতে পারে। কিন্তু এই স্টেটমেন্টে যেটা বলা আছে যে তুমি পজিশন আর মোমেন্টাম কোনো মাইক্রোস্কোপিক বডির এক্স্যাক্টলি একটা নির্দিষ্ট সময় সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবে না। এটাকে বলা হয় হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল অথবা হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি। And it is only applicable to the quantum world. It is not applicable to the macroscopic world. ওকে, এবং বোর থিওরি এই নীতিটাকে কিভাবে পুরোপুরি ইগনোর করে, বা বলতে গেলে আনস্যাটিসফাই করে, মানে স্যাটিসফাই করতে পারে না। কিভাবে? কারণ বোর থিওরিতে যে পস্টুলেটস গুলো আমরা পড়েছিলাম, সেই পস্টুলেটস গুলো ভালো করে মনে করে দেখো। এখানে বলা আছে যে ইলেকট্রনটা একটা ডেফিনাইট সার্কুলার পাথে ঘুরবে। তাহলে ডেফিনাইট সার্কুলার পাথে ঘুরলে তুমি তো তার রেডিয়াসটা জানো, তাহলে রেডিয়াস জানলে তুমি বলে দেবে তার পজিশন কোথায়। কিন্তু হাইজেনবার্গ কি বলছে, বলছে তুমি এটা করতে পারো না, তুমি এটা মেজার করতে পারবে না অ্যাকুরেটলি, এন্ড ইট ইজ এক্সপেরিমেন্টালি প্রুভড অলসো। There will be some error that will occur because that particle has wave particle, that system has wave particle duality of matter, যেটা একটা মাইক্রোস্কোপিক বডি কোয়ান্টাম ওয়ার্ল্ডে হয়ে থাকে। সো দিস ইজ হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, যেটা বোর থিওরিকে সম্পূর্ণভাবে আনজাস্টিফাই করে। ইট ইজ নট জাস্টিফাইড দি বোর থিওরি, বোর থিওরিকে জাস্টিফাই করতে পারে না। ওকে, যে বোর থিওরির এটা একটা সীমাবদ্ধতা, যেমন আমরা রাদারফোর্ডে পড়লাম, তেমনি বোর থিওরির এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। তো আমরা কোথা থেকে শুরু করেছিলাম? আচ্ছা, সবাইকে থ্যাংক ইউ বলি এত বড় একটা লেকচার জাস্ট নেওয়ার জন্য, ঠিক আছে? কারণ আমি অনেক কথা বলেছি, কিছুটা বুঝতে পেরেছো, কিছুটা বুঝতে পারোনি। আচ্ছা, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এনিওয়ান? আমি এই পিডিএফটা অ্যাজ আ পিডিএফ সেন্ড করে দেবো কাউকে, এই পিপিটিটা কাউকে পিডিএফ হিসাবে সেন্ড করে দেবো গ্রুপে। আমি ডেভিড স্যারকে সেন্ড করে দেবো, ডেভিড স্যার তোমাদের ফরওয়ার্ড করে দেবে। ওকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে খানিকটা ডিসকাস করতে পারি, কিন্তু পড়ে রেখো সবাই। আর বুক রেকমেন্ডেশনে আমি যেটা বললাম সেটা মাথায় রেখো, যে ক্লাস 11-এর যে কোনো বুক নিয়ে তার অ্যাটমিক স্ট্রাকচার যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা খুলে যেটুকু আমরা পড়লাম, মানে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের অ্যানালিসিস, আর বোর থিওরি, হাইড্রোজেন স্পেকট্রা, আর হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এই কটা জিনিস দেখে রাখবে, সিলেবাসে তোমাদের মেনশন করা আছে। তো আমরা যা যা টপিক আজকে নেওয়ার চেষ্টা করেছিলাম সেটা আশা করি কভার করতে পেরেছি। বলো, তোমাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, ইউ মে আস্ক। খারাপ লাগলো, ভালো লাগলো, যা খুশি হলো, হোয়াট এভার ইউ মে হ্যাভ, বলো। ক্লাস সম্পর্কে যদি কিছু বলার থাকে, যে স্যার
এই জায়গাটা একটু বলবেন বা এক্সেট্রা, যদি কিছু থাকে ইউ মে আস্ক, আমরা ডিসকাস করতে পারি। আর যদি আজকে না হয় তাহলে নেক্সট দিনকে পিডিএফটা পড়ে নেবে, পড়ে বা বইটা পড়বে, বইটা পড়ে আমাকে জানাবে কোন জায়গায় সমস্যা হচ্ছে। ঠিক আছে, সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আচ্ছা নেক্সট, আচ্ছা আরেকটা কথা শোনো, বেরিও না সবাই। নেক্সট থার্সডেতে আমি ডেভিড স্যারের সাথে কথা বলবো। নেক্সট থার্সডেতে আমাদের কিন্তু দিওয়ালি আছে, কালী পুজো আছে প্র্যাকটিক্যালি বলতে হ্যাঁ। তো আমরা নেক্সট থার্সডের ক্লাসটা কি করা যায় না করা যায় সেটা ডেভিড স্যারের সাথে আমি কথা বলে নেব, তারপর তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে। ওকে, সো থ্যাংক ইউ, গুড নাইট। Thank you, sir.